ঠিক আছে। ওকে, সালাম দিন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের আশফাক ভাইয়া, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা 18 বছর বয়স কবিতাটি খুব দুর্দান্তভাবে শিখব। তার আগে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের এইচএসসি পরীক্ষা কাদের কাছে শেষ হয়ে গেছে। তোমরা ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে ক্লাস করছো, আমার কথা তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। সবাই, আমি তোমাদের আশফাক ভাইয়া, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ঢাকা। মারিয়া ইসলাম বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। দুর্দান্তভাবে শিখবো। তার আগে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের এইচএসসি পরীক্ষা কাদের কাছে শেষ হয়ে গেছে। তোমরা ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে ক্লাস করছো, আমার কথা তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। শান্তা বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শান্ত বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপন আহমেদ বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? জাকারিয়া সরকার বলতেছো সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে ক্লাস করতেছো, তুমি আমার পার্শ্ববর্তী জেলা। আচ্ছা, পটুয়াখালী থেকে ক্লাস করতেছো শান্তা। মারিয়া সিলেট থেকে। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, এর মাধ্যমে আমরা ধীরে ধীরে ক্লাসের দিকে প্রবেশ করি। জারা রহমান বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। উত্তম রায় বলতেছো ভাইয়া আদাব। আদাব, নমস্কার। সিনথিয়া সেন বলতেছো ফ্রম পাবনা। আচ্ছা, পাবনা থেকে ক্লাস করছো তুমি। মারিয়া মোনালিসা ভাইয়া বগুড়া শিবগঞ্জ থেকে। আচ্ছা, তুমি তো আমার একদম নিজের এলাকার লোক। তারপরে মোহনা বিশ্বাস ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যারা বলতেছো বাগেরহাট থেকে। আচ্ছা, ঠিক আছে, আসো আমরা তাহলে এবার ক্লাস শুরু করি। ধীরে ধীরে তোমাদের সাথে আমার আরো অনেক কথা হবে। আচ্ছা, এবার আমরা ক্লাসে প্রবেশ করি। দেখো, আজকে আমরা কি পড়বো ভাইয়া? আজকে আমরা পড়বো হচ্ছে 18 বছর বয়স। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে 18 বছর বয়স। বাংলা ক্ষেত্রে যদি কোনো কবিতাকে আমি 5 স্টার দিতে চাই, তাহলে আমি 18 বছর বয়স কবিতাটাকে দিতে চাই। কেন দিতে চাই ভাইয়া? কারণ হচ্ছে আমরা সবাই কি জেনজি। তাহলে ভাইয়া 18 বছর বয়স কবিতাটা আমরা শুরু করব এবং আমরা শুরুতেই যেটা পড়ে থাকি, আমরা পড়ি হচ্ছে কবি পরিচিতি। আজকেও আমরা খুব দুর্দান্তভাবে কবি পরিচিতিটা শিখবো, জানবো এবং আমাদের যিনি কবি সুকান্ত ভট্টাচার্য, তাকে আমরা আজকে ফিল করে পড়ব। তারপরে তোমরা দেখবে যে বাংলা সাবজেক্টটা তোমাদের কাছে কতটা বেশি সহজ হয়ে যায়। তাহলে আসো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। শুরুতে আমরা পড়বো হচ্ছে কবি পরিচিতি। শুরুতে আমরা পড়বো কবি পরিচিতি। তাহলে আমরা কবি পরিচিতি ক্ষেত্রে সর্বপ্রথমে কি পড়ি ভাইয়া? আমরা পড়ি হচ্ছে কবির জন্ম। তাহলে কবির জন্ম সম্পর্কে আগে আমরা জানবো। দেখো তো ভাইয়া, আমাদের কাছে কিন্তু তারিখটা খুবই পরিচিত। দেখো, 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দ। 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দ। তাহলে আর কতদিন আছে ভাইয়া? তোমরা একটু কমেন্ট করো তো। আর কতদিন পরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন আসবে? তোমরা একটু কমেন্টে জানাও। তারপরে দেখো ভাইয়া, এরপরে আমাদের জানতে হবে হচ্ছে কবির জন্মস্থান। কবির জন্মস্থান, তোমরা যারা আমার আগের 2টা ক্লাস করেছো, তোমরা খুব ভালোভাবে এখন নির্ধারণ করতে পারো যে কোনটা কবির জন্মস্থান আর কোনটা কবির কি পৈতৃক নিবাস। এই 2টার মধ্যে যে পার্থক্য, এটা কিন্তু আমরা আগে 2টা ক্লাসে খুব ভালোভাবে শিখেছি। সুতরাং আমি আশা করতে পারি তোমরা এই পৈতৃক নিবাস আর জন্মস্থান নিয়ে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু আর কখনো সেটা ভুল করবে না। তাহলে ভাইয়া দেখো, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের এই যে সুকান্ত ভট্টাচার্য কবি, তিনি কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেননি। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতার কালীঘাটে। কোথায় ভাইয়া? কলকাতার কালীঘাটে। আচ্ছা, তিনি কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করলেও তার পৈতৃক নিবাসটা কোথায় ছিল ভাইয়া? পৈতৃক নিবাসটা কোথায় ছিল? তার আগে তোমরা একটু ঝটপট কমেন্ট করো তো, এই যে পৈতৃক নিবাসটা বলতে আসলে আমরা কি বুঝতে পারি? তোমরা একটু কমেন্ট করো, পৈতৃক নিবাস আসলে কি? আচ্ছা, আমি বলি, পৈতৃক নিবাসটা হচ্ছে কবি, অর্থাৎ কবি যিনি পিতা, তার পিতার বাড়ি কোথায়, অর্থাৎ তার আদি নিবাস। আমরা বলি না ওইটা আমার ভিটা, ওইটা আমার দেশ, ওইটা আমার বাড়ি, সেইটাই হচ্ছে কবির কি পৈতৃক নিবাস। কবির পৈতৃক নিবাসটা কোথায় ভাইয়া? গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামে। এইটা একটু ভাইয়া মার্ক করতে হবে। এইটা পরীক্ষায় আসার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন সময় বিভিন্ন বার ভর্তি পরীক্ষায় কিন্তু এই ইনফরমেশনটা আমাদের এসেছে। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামে।
আচ্ছা, তাহলে আমরা কবির জন্ম জানলাম, কবির জন্মস্থান জানলাম, কবির পৈতৃক নিবাস জানলাম। এবার আমরা কবির পিতা এবং মাতার নামটা জানবো। সুকান্ত ভট্টাচার্যের ক্ষেত্রে কবির পিতা এবং মাতার নামটা আমাদের জানা প্রয়োজন। দেখো, কবির পিতার নাম কি? কবির পিতার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য। কবির পিতার নাম কি? নিবারণ চন্দ্র ভট্টাচার্য। এবং মাতার নাম কি ভাইয়া? সুনীতি দেবী। মাতার নাম কি? সুনীতি দেবী। তাহলে এখন আমরা মনে রাখবো কিভাবে কবির? আমরা তো জানি ভাইয়া যে কবির নামটা মনে রাখা যায়, কিন্তু কবির পিতার নাম, মাতার নাম এগুলো মনে রাখা আমাদের সময় অনেক খুব কঠিন মনে হয়, যে এগুলো আমরা উল্টাপাল্টা করে ফেলি, আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না, আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। আমি তোমাদের আশফাক ভাইয়া তোমাদের একটা ছোট্ট টেকনিক শিখিয়ে দিব। এই টেকনিকটার মাধ্যমে তোমরা কবি সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম এবং মাতার নাম খুব সহজেই মনে রাখতে পারবে। দেখো ভাইয়া, খুব মজার একটা টেকনিক। তোমরা যখন এটা দেখবে তখন তোমাদেরও মনে হবে বাহ, এত সহজ কেন এটা। দেখো, মনে রাখবো কিভাবে। সুকান্ত, এই সুকান্তটা কে? এই সুকান্তটা হচ্ছে আমাদের কবি। তিনি কি করতে চেয়েছেন? তিনি সমাজে সুনীতি এনে, সমাজে সুনীতি এনে দুর্নীতি, সমাজে সুনীতি এনে দুর্নীতি নিবারণ করতে চেয়েছেন। নিবারণ করা মানে কি ভাইয়া? নিবারণ করা মানে হচ্ছে দূর করা। আমরা যেটাকে ইংরেজিতে কি বলি? রিমুভ করা, ইরেজ করা, অর্থাৎ দূর করে দেওয়া। নিবারণ করতে চেয়েছিলেন। তাহলে দেখো তো ভাইয়া, এই যে আমরা কি পাইলাম? কবির নাম পাইলাম সুকান্ত, সুনীতি পাইলাম তার মায়ের নাম, এবং নিবারণ থেকে কি পাইলাম ভাইয়া? নিবারণ থেকে পাইলাম তার পিতার নাম, অর্থাৎ বাবার নাম। কি নাম? নিবারণ চন্দ্র ভট্টাচার্য। তাহলে আমরা কবির পিতার নাম এবং মাতার নাম জানলাম। এবার আমরা জানবো হচ্ছে কবির ডাক নাম বা উপাধিটা আসলে কি। কবির ডাক নাম বা উপাধিটা আসলে কি? তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কবির এখানে একটা উপাধি দেওয়া আছে। উপাধিটা কি ভাইয়া? কিশোর কবি। কবির উপাধি দেওয়া আছে কি? কিশোর কবি। আচ্ছা, কবিকে কিশোর কবি কেন বলা হচ্ছে? কবিকে কেন কিশোর কবি বলা হচ্ছে এইটা আমরা একটু পরে জানবো। এইখানে আমরা খুব মজা করে খুব ভালোভাবে শিখবো যে কবিকে কবিকে তো চাইলে আরো অন্যান্য উপাধিও দেওয়া যেত। কবির তো গুণের শেষ ছিল না, কবির তো লেখার মধ্যে অনেক মাধুর্য ছিল, তাকে তো আমরা চাইলে আরো অনেক উপাধি দিতে পারতাম। তাকে কেনই বা কিশোর কবি বলা হচ্ছে এটা আমরা একটু পরে জানবো। এর সাথে সাথে আমি তোমাদেরকে আরো বলে দিই কবিকে আর কি নামে ডাকা হয়। কবিকে কিন্তু বলা হয় মার্ক্সবাদী বিপ্লবী কবি। কবিকে আরো কি বলা হয়? কবিকে বলা হয় মার্ক্সবাদী, মার্ক্সবাদী বিপ্লবী কবি। এটা কিন্তু ভাইয়া গুরুত্বপূর্ণ, এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক সময় এমসিকিউ এ আসে। বিপ্লবী কবি, মার্ক্সবাদী বিপ্লবী কবি। এবং কবিকে আরো বলা হয় কবি হচ্ছে সাম্যবাদী ভাবধারার কবি। এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। সাম্যবাদী ভাবধারার কবি, সাম্যবাদী ভাবধারার কবি, সাম্যবাদী ভাবধারার কবি। তাহলে আমরা কিশোর কবির পাশাপাশি কবির আরো দুইটা পরিচয় জানলাম। সেই পরিচয় দুইটা কি ভাইয়া? তিনি হচ্ছেন মার্ক্সবাদী বিপ্লবী কবি এবং সাম্যবাদী ভাবধারার কবি। এখন মার্ক্সবাদী বিপ্লবী কবি কি ভাইয়া? এটা আমাদের অনেক সময় হয়তো আমরা জানি না। এখন তোমাদের খুবই সংক্ষেপে বলি, এই মার্ক্সবাদী বিপ্লবী কবি মানে হচ্ছে যারা মার্ক্সীয় আদর্শকে নিজের মধ্যে ধারণ করে। এই জিনিসটা আবার কি? খুবই সহজ। যারা চায় সমাজ থেকে শোষণ দূর হয়ে যাক, যারা চায় সমাজে সম্পদের সুষম বন্টন হোক, যারা চায় সমাজটা চলুক সমাজতান্ত্রিক নিয়মে, এই আদর্শে যারা বিশ্বাসী তারাই হচ্ছে কি ভাইয়া? মার্ক্সবাদী। আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকু জানলাম। এরপরে আমরা জানবো কি? এরপরে আমরা দেখব কবির পেশা কি ছিল, কর্মজীবন কি ছিল। তার আগে তোমরা একটু কমেন্ট করো যে আমরা একটু আগে যেটা পড়লাম সেটা তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তোমরাও পারবে ভাইয়া, তোমরাও লেগে থাকো। তোমরাও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যখন সফল হবে, তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তখন তোমরাও বলবে যে আমিও 21 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। সুতরাং তোমাদের টেনশন করার কোনো কারণ নাই যে কবি 21 বছর বয়সের মধ্যে কত কি করে ফেলেছে, আমরা কিছুই করতে পারি নাই। আসলে আমরা তো নিজেদেরকে দেখছি না যে আমরা কি কি করেছি। তোমারও যদি একটা তালিকা করা হয়, দেখবা তোমারও এমন অনেক অর্জন আছে যেগুলো কি অন্যের কাছে আকর্ষণীয়, ঈর্ষণীয়, এবং তারাও চাইবে আচ্ছা ওর জীবনেও অর্জন আছে, তাহলে আমার জীবনে কি অর্জন আছে। সুতরাং এটা নিয়ে তোমাদের কি ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই বলতেছো হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা দেখো পরবর্তী স্লাইডে যাই।
পরবর্তী স্লাইডে কি আছে দেখো, এইখানে পেশা জীবন বা কি কর্মজীবন আছে। এখন পেশা বা কর্মজীবন মানে কি? পেশা বা কর্মজীবন মানে হচ্ছে কবি আসলে কি করে তার জীবিকা নির্বাহ করতেন, কি করে তার জীবিকা নির্বাহ করতেন। এখানে দেখো আমরা খুব ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে কবি দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। কি ছিলেন ভাইয়া? দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং আজীবন সম্পাদক ছিলেন। এখন ভাই আজীবন মানে কি? আজীবন মানে কি একদম যতদিন পত্রিকা আছে ততদিন পর্যন্ত তিনি সম্পাদক ছিলেন? না ভাইয়া, এখানে আমরা একটু ভাঙি। আজীবন মানে কি ভাইয়া? আজীবন তোমরা সমাসে পড়েছো তাই না? আজীবন মানে কি? জীবন পর্যন্ত। এই জীবন পর্যন্ত আসলে কার জীবন পর্যন্ত ভাইয়া? এই আজীবনটা হচ্ছে কবি যতদিন বেঁচে ছিলেন, অর্থাৎ কবির মৃত্যুর আগ পর্যন্ত তিনি কি ছিলেন? এই পত্রিকার সম্পাদক ছিলেন। এজন্য বলা হচ্ছে তিনি আজীবন সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি কি করেছেন? তিনি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। অত্যন্ত কি? রাজনীতি সচেতন। এখানে তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে কবি যখন এই যে আমাদের মতো বয়সে ছিলেন কিংবা আমাদের চেয়েও ছোট ছিলেন, তখন থেকেই তিনি কি হচ্ছেন? তিনি রাজনীতি সচেতন হচ্ছেন। কেন সচেতন হচ্ছেন ভাইয়া? এখানে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, কবির জন্ম কত সালে? 1926 সালে। এবং তিনি মারা যান কখন? এই যে আমরা একটু পরে দেখবো 1947 সালে মারা যান। তোমরা যারা ক্লাস 1 থেকে তোমরা যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ো, ক্লাস 6 থেকে যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ো, এবং তোমাদের যাদের কলেজে ইতিহাস ছিল, তোমরা কিন্তু এই সালগুলো দেখে অনুমান করতে পারতেছো ওই সময়টা তৎকালীন বাস্তবতাটা কেমন ছিল। ওই সময়ের বাস্তবতা ছিল কি? অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হওয়ার মতো। কারণ কি ভাইয়া? এই যে 47-এ কি হয়েছিল? দেশ ভাগ হয়েছিল। কিন্তু দেখো তার ওই সময়টা আমাদের এই ভারতীয় উপমহাদেশে নানা ঘটনা ঘটেছে। কিন্তু এত ঘটনা যদি একটা মানুষের চোখের সামনে বারবার ঘটতে থাকে এবং তার মধ্যে যদি বিন্দুমাত্র সচেতনতা থেকে থাকে, তাহলে সেই মানুষটা যে রাজনৈতিকভাবে সচেতন হবে, এটাই কিন্তু স্বাভাবিক। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো বিশেষ তথ্য। এই বিশেষ তথ্যের মধ্যে কিছু ইম্পর্টেন্ট আমরা জিনিস রেখেছি, সেটা কি? জীবদ্দশায় তার কোনো কাব্য প্রকাশিত হয়নি। এই যে ভাইয়া গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। এই যে তোমরা অনেকেই বলতেছো না যে আমি হচ্ছে কি করলাম, আমার লাইফে কোনো অর্জন নাই, কবি এত অল্প বয়সে এত কিছু করে ফেলেছিল। দেখো কবি যে এত কিছু করে ফেললেন, কবি যে এত লেখা লিখে গেলেন, এত কাব্য লিখলেন, এত গল্প লিখলেন, কিন্তু কবি কিন্তু বেঁচে থাকা অবস্থায় বিভিন্ন পত্রপত্রিকায় তার কিছু কিছু লেখা প্রকাশিত হলেও কবির কিন্তু কোনো বই, তার কিন্তু কোনো ছাপা বই, অর্থাৎ আমরা যেটাকে দেখে গর্ব করি যে আচ্ছা এটা আমার বই, কবি কিন্তু সেটা ফিল করে যেতে পারেননি। সুতরাং কবি যখন বেঁচে ছিলেন তার জীবদ্দশায় কিন্তু তার কোনো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি, ইভেন তার কোনো বই প্রকাশিত হয়নি। তাহলে ভাইয়া আমি বললাম তার কোনো কাব্য প্রকাশিত হয়নি কিংবা তার লেখা কোনো বই প্রকাশিত হয়নি, তাহলে কি কবির কিছুই প্রকাশিত হয়নি কবি যখন জীবিত ছিলেন? উত্তরটা হচ্ছে হ্যাঁ, প্রকাশিত হয়েছিল। কি প্রকাশিত হয়েছিল ভাইয়া? কবি যখন জীবিত ছিলেন তখন তার একটা লেখা প্রকাশিত হয়েছিল, যেটার নাম হচ্ছে কি? আকাল। কিন্তু তাহলে কেন আমরা এটার মধ্যে কাউন্ট করব না? কেন কাউন্ট করব না? ওইটাও তো একটা কাব্য, তাহলে কেন কাউন্ট করব না? কাউন্ট করব না এই কারণেই, কারণ তিনি কিন্তু ফ্যাসিবাদী সংঘের কি করেছিল? তিনি কিন্তু সেটা কি করেনি? রচনা করেনি। রচনা করা মানে বোঝো না, একটা হচ্ছে নিজে লেখা, তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন হচ্ছে সম্পাদনা। কি ভাইয়া? সম্পাদনা। সম্পাদনা মানে কি ভাইয়া? এডিটিং, অর্থাৎ তিনি সম্পাদনা করেছিলেন। তাহলে যেহেতু তিনি সম্পাদনা করেছিলেন, সুতরাং সেইখানে তার ভূমিকাটা ছিল হচ্ছে সম্পাদকের ভূমিকা। আমরা কিন্তু সেখানে তাকে কি বলতে পারি না? কবি বলতে পারি না। এই কারণে আমরা বলছি যে জীবদ্দশায় তার কোনো কাব্য প্রকাশিত হয়নি। বুঝতে পেরেছো ভাইয়া? যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া এমসিকিউ করাবেন না? হ্যাঁ ভাইয়া, তোমাদের হচ্ছে সবই করাবো। তোমাদের A to Z বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন হবে সব কিছু তোমাদেরকে পড়ানো হবে, চিন্তার কোনো কারণ নাই। এবার ভাইয়া আসো, এরপরে দেখো তোমরা হয়তো এইটা দেখে অনেকেই ভাবছো যে
কবি তো ফেল করছে, তাহলে আমি করলে সমস্যাটা কোথায়? আমিও তো অনেক কিছু করে ফেলতে পারি। ভাইয়া তোমাকে মনে রাখতে হবে, কবি দেখো ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হন মানে কি ফেল করেন। ম্যাট্রিক মানে কি ভাইয়া? ম্যাট্রিক মানে হচ্ছে SSC, মানে তোমরা ওই লেভেলটা অলরেডি পাস করে চলে আসছো, সুতরাং তোমাদের আর এখন বলার সুযোগ নাই যে আমি কবির মতো SSC-তে কি হয়েছে, দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ভাইয়া এখানে একটা প্রশ্ন আসতে পারে না যে কবি তো এত প্রতিভাবান, এত লেখা লিখেছেন, এত রাজনীতি সচেতন ছিলেন, তাহলে তিনি ফেল কেন করলেন? তিনি তো একটু ভালোভাবে পড়াশোনা করলে পাস করে যেতে পারতেন। ভাইয়া দেখো তিনি কি ছিলেন বলতো? তিনি ছিলেন হচ্ছে অত্যন্ত রাজনীতি সচেতন। তিনি যখন এই যে তার পরীক্ষার সময়টা, ওই সময় তিনি কি করেন, তিনি হচ্ছে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং অত্যন্ত সক্রিয় সদস্য হয়ে ওঠেন। তৎকালীন বিভিন্ন ছাত্র আন্দোলন এবং রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে তারা ঠিকভাবে ওই সময় পড়ালেখাটা করা হয়ে ওঠেনি। ফলশ্রুতিতে কি হলো ভাইয়া, এই যে তিনি পরীক্ষায় অকৃতকার্য হলেন এবং তার পড়াশোনা ওইখানেই তিনি ইতি টানলেন। তাহলে ভাইয়া দেখো লাস্ট ইনফরমেশন, মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেও খ্যাতির চূড়ায় উন্নীত হন। এখানে একটা কোশ্চেন আসতে পারে ভাইয়া, কত বছর বয়সে কবি মারা যান? এটা তোমরা অপশানে 21 বছর থাকলে অবশ্যই 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 21 বছর উত্তর। এবং এটা এর আগে বহুবার বিগত বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে। এটা একটা স্টার মার্ক। কত বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য কি করেন, মারা যান? 21 বছর। কিন্তু ভাইয়া তারিখটা একটু খেয়াল করে দেখো তো, 13ই মে 1947। আর কবির জন্ম কত সালে ছিল? 1926 সালের কত তারিখ? 15ই অগাস্ট। তাহলে ভাইয়া একটু হিসাব করে দেখো তো, পুরোপুরি কি 21 বছর হয়েছিল? মে মাস না, জুন, জুলাই, অগাস্ট, তার মানে কি 3 মাস কিন্তু বাকি ছিল। তাহলে আমরা বলতে পারি না পুরোপুরি 21 বছর বয়সে মারা গেছিল। কিন্তু যেহেতু এটা প্রায় 21 বছরের কাছাকাছি, তাই এটাকে উত্তর হিসেবে ধরা হয় 21 বছর। তাই তোমরা যারা আমাকে কমেন্ট করেছিলে, তোমরা যারা আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেছিলে যে ভাইয়া 21 বছর তো পুরোপুরি হয় না, এটা কি উত্তর নেওয়া যাবে? 20 বছর তো সঠিক উত্তর। ভাইয়া তোমাদের কনফিউশনটা কিন্তু তোমাদেরকে আমি ক্লাসে কি করলাম, ক্লিয়ার করে দিলাম। সুতরাং এইটা নিয়ে তোমাদের কোনো কনফিউজ হওয়ার সুযোগ নাই। তোমরা এটা নিয়ে আর কেউ মারামারি করবে না। অবশ্যই উত্তরটা কি করতে হবে, 21 বছর দিতে হবে। ঠিক আছে ভাইয়া। এরপর মৃত্যুটা দেখো, 13ই মে 1947 সালটা গুরুত্বপূর্ণ কিন্তু ভাইয়া, নানা কারণে কিন্তু সালটা গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আমরা এই যে কিশোর কবি। আচ্ছা কিশোর কবি কেন বলা হয়? কিশোর কবি বলা হয় কারণ ইনি একমাত্র কবি যিনি মাত্র 21 বছর বয়সে মারা গেলেও তার পড়া, অর্থাৎ তার যেই কবিতা, তার যে কাব্য, তার যে লেখা, সেটা কিন্তু আমরা এখনো পাঠ করি, আমরা এখনো সেটা নিজের মধ্যে ধারণ করি। এবং আমরা অনেকেই সুকান্তর ফ্যান, আমি নিজেও একজন তার ফ্যান, কারণ তার লেখাগুলো পড়লে তুমি নিজেও তার ফ্যান হয়ে যাবে। তাহলে এই যে মাত্র 21 বছরে মারা গেলেন, এই কারণে তাকে কি বলা হচ্ছে, কিশোর কবি। কারণ এত অল্প বয়সে কিন্তু কবি মারা গেলেন। এখন ভাইয়া তোমাদের প্রশ্ন আসতে পারে, এত অল্প বয়সে কিভাবে মারা গেলেন? তিনি কি রাজনীতি করতেন এই কারণে মারা গেছেন? না ভাইয়া, বিষয়টা কিন্তু একদমই তা না। তিনি এই যে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার পরে তিনি যখন রাজনীতি সচেতন হয়ে উঠলেন, বিভিন্ন ছাত্র আন্দোলনে অ্যাক্টিভ হলেন, তখন তিনি এতটাই ছাত্র আন্দোলনে অ্যাক্টিভ হয়েছিলেন, তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য এতটাই ভাবতেন যে তিনি কিন্তু আর নিজের শরীরের যে যত্ন, সেই যত্নটা নেওয়ার কথা একদমই ভুলে গেছিলেন। শুরুতে তার কি হয়, তার ম্যালেরিয়া রোগ হয়। শুরুতে তার ম্যালেরিয়া রোগ হয়। শুরুতে তার ম্যালেরিয়া রোগ হয়। এরপরে এই ম্যালেরিয়া রোগ থেকে তার কি হয় ভাইয়া, যক্ষা রোগ হয়। যক্ষা রোগ। আচ্ছা তোমরা কি বলতে পারবে যে যক্ষা রোগের আরেকটা নাম কি? তোমরা অনেক বইয়ে দেখবে যক্ষা রোগের নাম হচ্ছে ক্ষয় রোগ। তোমরা অনেকেই তখন আমাকে, আমার অফলাইন ব্যাচে যারা শিক্ষার্থী ছিল তারা আমাকে জিজ্ঞাসা করতো যে ভাইয়া ক্ষয় রোগটা আবার কি জিনিস? এটা হচ্ছে ভাইয়া যক্ষা রোগকে বলা হয় কি, ক্ষয় রোগ। এই ক্ষয় রোগে আক্রান্ত হয়ে কবি সুকান্ত ভট্টাচার্য 13ই মে 1947 সালে কলকাতার যাদবপুরের টিবি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বোঝা গেছে ভাইয়া? ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। এরপরে দেখো পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডে কি আছে দেখো, বিগত বছরের প্রশ্ন। এটা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি। 18 বছর বয়স কবিতার লেখকের নাম কি? বলো তো ভাইয়া, কমেন্টে ঝটপট জানাও তো। ঈশ্বরচন্দ্র গুপ্ত, কাজী নজরুল ইসলাম, আবুল হোসেন, নাকি সুকান্ত ভট্টাচার্য? এখানে কিন্তু ভাবনার আর কোনো সুযোগ নেই। এরপরে দেখো বাংলা সাহিত্যে কিশোর কবি বলা হয় কাকে? বলো তো ভাইয়া, কিশোর কবি কাকে বলা হয়? আমরা এটাই এতক্ষণ ধরে পড়ছিলাম, কিশোর কবি বলা হয় কাকে?
সুকান্ত ভট্টাচার্যকে। ঠিক আছে, পরবর্তী স্লাইড দেখো। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশের সম্পাদক ছিলেন? বলো তো ভাইয়া, কোন পত্রিকার? আমরা একটু আগে বললাম তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের সম্পাদক ছিলেন, প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, এবং যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তিনি এই কিশোর সভা, এই পত্রিকা, এই অংশের কি করেন? সম্পাদনার কাজটা চালিয়ে যান। তাহলে ভাইয়া দেখো, নিচের কোন কবি ফ্যাসি বিরোধী লেখক শিল্পীর সঙ্গের সাথে যুক্ত ছিলেন? এটা কি এত আমাদের বলা লাগে? এটা অপেক্ষা করা লাগে? বলো তো ভাইয়া কি উত্তর? সুকান্ত ভট্টাচার্য। এরপরে দেখো আমরা যাই, এটা তোমরা উত্তর করতো ঝটপট। সুকান্ত ভট্টাচার্য ছিলেন কি? পাইছো ভাইয়া? এই যে দেখো, আশফাক ভাইয়া তোমাদেরকে কি পড়ায় দেখো। সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাঙালি জাতীয়তাবাদী কবি, বৈষ্ণবীয় আদর্শের কবি, নাগরিক আদর্শের কবি, নাকি সাম্যবাদী আদর্শের কবি? একটু আগে কিন্তু তোমাদেরকে ভাইয়া ইনফরমেশনটা দিয়ে ফেলেছে। দেখছো এটা কোথায় আসছে? এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সুতরাং আশফাক ভাই তোমাদের ক্লাসে যা যা পড়ায় কোনোটাই তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। তোমাদেরকে এই একটা ক্লাস করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি কিন্তু এই অংশের নিয়ে নিতে পারবে। আশফাক ভাইয়ের ক্লাস পড়লে, ভাইয়ের স্লাইডগুলো দেখলে তোমাদের আলাদাভাবে কিছু প্রয়োজন হবে না। দেখো, সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? বলো তো ভাইয়া, এটা নিয়ে তোমাদের কনফিউশনটা একটু আগে কিন্তু আমি দূর করে দিছি। বলো তো 20 নাকি 21 কি হবে? তোমরা কমেন্টে জানাও। তোমাদের একটু কমেন্ট পড়ি তো। হ্যাঁ, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, ভেরি গুড। মোহাম্মদ আবিদ, আল বিরুনি আদনান, কাউসার, নিশাত, মোহনা বিশ্বাস, আফিফা আলী মাহিমা, আফরিন মেধা, আপন আহমেদ। হ্যাঁ, তোমরা সবাই, পলি সরকার, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসো এবার আমরা কবির সাহিত্যকর্ম পড়ব। কবি কি পড়ব? কবির সাহিত্যকর্ম পড়ব। প্রথমেই পড়ব হচ্ছে কবির কাব্যগ্রন্থ। কবির কাব্যগ্রন্থ কি পড়বো ভাইয়া? কবির কাব্যগ্রন্থ। দেখতে পাচ্ছ তোমাদের জন্য কত সুন্দর একটা ভিজুয়ালাইজেশন এখানে আমরা এনেছি। তোমরা কবির এই যে দেখো, এটা কি? ছাড়পত্র। প্রথম কাব্যের নাম কি ভাইয়া? ছাড়পত্র। তারপরে কি? ঘুম নেই। আরেকটা কি ভাইয়া? পূর্বাভাস। এই তিনটা কি? কবির কাব্যগ্রন্থ। স্টার মার্ক দাও, এইটা খুব গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষায় বারবার এই জায়গা থেকে কোশ্চেন আসে, বারবার এই জায়গা থেকে কোশ্চেন আসে। তাহলে ভাইয়া এই যে ছাড়পত্র, ঘুম নেই এবং পূর্বাভাস, এই তিনটা নাম তো আমরা জানলাম, কিন্তু এমন অনেক সময় হয় যে আমরা এই তিনটা যখন কাব্যগ্রন্থ পড়ছি এবং এর পাশাপাশি যখন কবির অন্যান্য গ্রন্থগুলো পড়ছি, তখন আমাদের মধ্যে না তালগোল পাকিয়ে যায় যে ভাইয়া এটা কেমনে মনে রাখবো। আমার তো ছাড়পত্র আর অভিযানের মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়, আমি তো বুঝতে পারি না যে কোনটা কাব্য আর কোনটা তার অন্যান্য গ্রন্থ। তাহলে কি করবো ভাইয়া? এই যে দেখো, তোমাদের জন্য আমি মনে রাখার একটা টেকনিক নিয়ে আসছি। এই টেকনিকটা জানলে তোমার এই তিনটা কিন্তু খুব ভালোভাবে মনে থাকবে। টেকনিকটা কি ভাইয়া? টেকনিকটা হচ্ছে পূর্বাহ্নে ঘুম ছাড়ো। এই যে দেখো, পূর্বাহ্নে, এই পূর্বা থেকে কি? পূর্বাভাস। ঘুম থেকে কি? ঘুম নেই। আর ছাড় থেকে ছাড়পত্র। মনে থাকবে না ভাইয়া? খুব সিম্পল একটা টেকনিক, পূর্বাহ্নে ঘুম ছাড়ো। কেন এটা আমরা বলি? কারণ এটা আমাদের জীবনের সাথে অনেকটা সাদৃশ্য। আমরা অনেক সময় হয় যে 12টা বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, ঘুম আমাদের সকালবেলা ভাঙতেছে না। তাহলে কি করতে হবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাইতে গেলে তোমাকে পূর্বাহ্নে ঘুমটা কি করতে হবে ভাইয়া? ছাড়তে হবে। তাহলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে অবশ্যই অবশ্যই চান্স পাবে। তাহলে দেখো ভাইয়া, পূর্বাহ্ন। আচ্ছা, তোমাদের ভাইয়া তোমাদেরকে সাহিত্য পড়াচ্ছে বটে, এখানে দেখো যে ব্যাপারটা যে পূর্বাহ্ন, তাহলে এই পূর্বাহ্ন বানানটা কিন্তু খেয়াল করো ভাইয়া, পূর্বাহ্ন বানানটা খেয়াল করো। পূর্বাহ্নে ঘুম ছাড়ো। তোমরা এখন আমাকে বলো, এই যে পূর্বাহ্ন বানানটা আমরা এখানে লিখেছি, এই বানানটা কি ঠিক আছে নাকি বানানে ভুল আছে? তোমরা একটু আমাকে বলো তো। তোমরা বানানে পড়েছো না? বলো, তোমরা বানানে পড়েছো না? তোমাদেরকে আমি এখানে একটা ছোট্ট করে মনে রাখার টেকনিক শিখিয়ে দিই। মনে রাখার টেকনিকটা কি ভাইয়া? মনে রাখার টেকনিকটা হচ্ছে
তোমাদেরকে, তোমরা যারা কলেজে পড়াশোনা করে এসেছো, তোমাদেরকে বারবার রুলস শেখানো হয় যে কোথায় হয় নিচে ন হয়, কোথায় মাঝে হয়। এটা নিয়ে আমরা বারবার ভুল করি। তোমাদেরকে আশফাক ভাই আজকে খুব সহজ একটা টেকনিক শিখাই দিচ্ছে। এই টেকনিকটা যদি তুমি শিখে রাখো, তোমার আর কখনো ভুল হবে না। দেখো ভাইয়া, পূর্বাহ্ন, মধ্যাহ্ন আর অপরাহ্ন, এই তিনটার মধ্যে কোথায় কি হবে। আমরা একটা সূর্য কল্পনা করব। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে ধরো সকালবেলা, সূর্য এখান থেকে উঠলো। এরপর আমরা কি করব ভাইয়া, সূর্যটা আস্তে আস্তে মাথার উপরে আসে, আসে কি না। তারপরে আবার বিকেল বেলা, সন্ধ্যা নামার আগে আবার পশ্চিম আকাশে কি হয়, অস্ত যায়, মানে ঢলে পড়ে। তাহলে এটার যে মাঝের সময়টা, এটাকে আমরা বলতেছি কি, দুপুর। মাঝের সময়টাকে কি বলতেছি দুপুর। তাহলে স্ট্যান্ডার্ড টাইমটা হচ্ছে কি, নুন। তাহলে এটা যদি দুপুর হয়, তাহলে দুপুরের আগে কি, পূর্ব, তাহলে কি পূর্বাহ্ন। তাহলে এটা কি, এটাকে বলা হয় হচ্ছে ফরনুন, মানে কি পূর্বাহ্ন। তাহলে পরেরটা কি ভাইয়া, পরেরটা হচ্ছে আফটারনুন। পরেরটা কি, আফটারনুন, আফটারনুন। তাহলে কি, এটা অপরাহ্ন। এখন তোমাদেরকে আমি যে টেকনিকটা শেখাবো, সেটা তোমরা দেখার পরে বলবা ভাইয়া বানান মনে রাখা এত সহজ। দেখো ভাইয়া, তোমরা খেয়াল করে দেখো, সকালবেলা অর্থাৎ পূর্বাহ্নে কি হয়, সূর্যটা কি মাথার উপরে থাকে নাকি নিচে থাকে ভাইয়া, বলো তো? উপরে থাকে নাকি নিচে থাকে? সকালবেলা যখন সূর্য ওঠে, সূর্য থাকে কি নিচে, তারপর আস্তে আস্তে উপরে ওঠে, আবার বিকেলের দিকে নেমে যায়। তাহলে যখন সূর্য নিচে থাকে, তখন নটা হয় নিচে। বোঝা গেছে ভাইয়া? তখন নটা হয় নিচে, যখন মাঝে থাকে অর্থাৎ উপরে থাকে, মাথার উপরে, তখন কি হয়, তখন হয় হচ্ছে এই যে মাঝে, উপরে। আর আবার অপরাহ্নে কি হয়, আবার ঢলে পড়ে না, আবার নিচে চলে আসে না, তখন বানানটা কি হবে, এই যে অপরাহ্ন। এবার বলো তো ভাইয়া, আর কখনো ভুল হবে এটা? এই সূর্য থিওরিটা মনে রাখলে তোমার কি কখনো ভুল হবে? সকালবেলা সূর্য থাকে নিচে, তাহলে কি হবে, পূর্বাহ্ন বানানে নটা হবে নিচে। দুপুরবেলা সূর্য থাকে মাথার উপরে, অর্থাৎ তাহলে তখন কি হবে, নটা হবে উপরে। আবার বিকালবেলা সূর্য কই যায়, নিচে চলে আসে, তখন কি হবে, আবার হয়ে যাবে নিচে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে দন্তন্য কোনটা আর মূর্ধন্য কোনটা। দেখো, তোমাদের আমরা বাংলা সাহিত্য পড়াচ্ছি, কিন্তু এই জায়গাতে যে কত গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এই বানানগুলো থেকে কোশ্চেন আসে। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই টেকনিকটা বুঝতে পারছো কিনা। কাব্যগ্রন্থ তার অবশ্যই আছে ভাইয়া, কেন থাকবে না, অবশ্যই তার কাব্যগ্রন্থ আছে। আচ্ছা ভাইয়া, এই যে নিচে যেটা আছে, এইটা কি কিন্তু দন্তন্য না ভাইয়া, এইটাই হচ্ছে কি মূর্ধন্য, এইটা হচ্ছে মূর্ধন্য। আচ্ছা ভাইয়া, তাহলে এরপরে দেখো পরের স্লাইডটা দেখো, এখানে কি আছে দেখো তো, তার অন্যান্য রচনা। এখন আমি তোমাদেরকে যেটা শেখাবো, দেখো তোমরা বাজারে যে কোনো বইয়ে দেখবে, তোমাদের কাছে তোমরা যে বইটা এইচএসসি তে পড়েছো, ইভেন টেক্সট বুকেও তোমাদের পাঠ্য বইয়ে লেখা আছে অন্যান্য রচনা। কিন্তু ভাইয়া অন্যান্য রচনা তো বুঝলাম, কিন্তু এগুলা কি ধরনের রচনা, এটা কি তোমরা কেউ কখনো জেনেছো, বা তোমাদের জানতে ইচ্ছা করেনি যে ভাইয়া এটা তো মুখস্থ করে পার হয়ে যায়, কিন্তু মনে থাকে না তো এগুলা কোন ধরনের রচনা? আসো আজকে আমি তোমাদেরকে বলি, এই যে অভিযান, তোমরা এতদিন মুখস্থ করে এসেছো যে অভিযান, হরতাল, মিঠে করা, এগুলো হচ্ছে কবির অন্যান্য রচনা। কিন্তু অন্যান্য রচনাটা আবার কি জিনিস ভাইয়া, এই নামে কি কিছু আদৌ আছে নাকি? দেখো, অভিযান এবং সূর্য প্রণাম, এগুলা হচ্ছে কবির গীতি নাটিকা। কি ভাইয়া? কবির গীতি নাটিকা বা গীতি নাট্য। এই জিনিসটা আবার কি? এই জিনিসটা হচ্ছে এই যে কাব্যিক স্টাইলে, অর্থাৎ আমরা অনেকে বলি না যে এত ভনিতা করো কেন, একটা ঢং করে কথা বলা কেন, এই যে একটা ঢঙে কথা বলা, একটা গানের ঢঙে কথা বলা, এই ঘটনার মাধ্যমে, কথা বলার ঢঙের মাধ্যমে যখন একটা দীর্ঘ নাটক পরিবেশন করা হয়, যখন কোনো একটা মেসেজ দেওয়া হয় দর্শকদের, তখনই সেটা হয়ে যায় কি গীতি নাটিকা। এই যে অভিযান এবং সূর্য প্রণাম, এটা হচ্ছে কবির গীতি নাটিকা। বোঝা গেছে ভাইয়া? তাহলে হরতালটা কি? হরতালটা হচ্ছে কবির একটা গদ্য গ্রন্থ। কি? গদ্য গ্রন্থ, অর্থাৎ এটা কি গল্পের বই, গদ্য গ্রন্থ।
এর মধ্যে কি আছে, হরতাল আছে, লেজের কাহিনী আছে, অনেক গল্প আছে। তাহলে ভাইয়া তাহলে আমরা জেনে ফেললাম আজকে হরতালটা কি গদ্য গ্রন্থ, অভিযানটা তার কি গীতি নাটিকা বা গীতিনাট্য। তাহলে মিঠে গড়াটা কি, মিঠে গড়াটা কি, অনেক বইয়ে দেওয়া আছে মিঠে গড়া মানে কি কাব্য। কিন্তু ভাইয়া আমি তোমাদেরকে কনফিউশনটা ক্লিয়ার করে দিই, মনে রাখবে মিঠে গড়াটা হচ্ছে কবির ছোটদের জন্য লেখা একটা বই, ছোটদের জন্য লেখা একটা বই। অর্থাৎ এখানে কবি ছোটদের জন্য কি লিখেছেন, অনেক ছড়া লিখেছেন, অনেক কি লিখেছেন, ছড়া লিখেছেন। সুতরাং এটাকে আমরা কি বলবো, ছড়া গ্রন্থ বলতে পারি আমরা। তাহলে মিঠে গড়াটা কি ছোটদের জন্য লেখা সুকান্ত ভট্টাচার্যের একটি ছড়া গ্রন্থ। তাহলে ভাইয়া এখন মনে রাখবো কিভাবে, এইটা নিয়েও তো আমাদের কনফিউশন ক্রিয়েট হয় যে ভাইয়া ওইটাও তো মনে রাখতে পারলাম, কিন্তু এই তিনটার মধ্যে তো আবার আপনি তিন রকম বললেন, এখন এটা আমি মনে রাখবো কিভাবে। এইটা মনে রাখারও কিন্তু একটা অসাধারণ টেকনিক আছে। টেকনিকটা কি দেখো, অভি মিঠে তাল খায়, অভি কি খায়, অভি মিঠে তাল খায় মানে মিষ্টি তাল খায়, ও আবার জেসে তাল খায় না, ও আবার একটু মানে চৌধুরী সাহেব, বুঝছো, ও একটু চৌধুরী সাহেব, তো ওর আবার সবকিছু পোষায় না। তাহলে ও কি করে, অভি, অভিতে কি অভিযান, মিঠেতে কি মিঠে করা, আর তালতে কি হর তাল। তাহলে ভাই দেখো তো মনে থাকবে না, খুবই সহজ একটা টেকনিক, অভি মিঠে তাল খায়। তাহলে এর মাধ্যমে আমরা কি করলাম, এর মাধ্যমে আমরা সুকান্ত ভট্টাচার্যের রচনাগুলো মনে রাখার চেষ্টা করলাম, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু এই জায়গাগুলো থেকে অবশ্যই 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 প্রশ্ন আসে। এরপরে দেখো, এই যে একটু আগে আমরা কি করলাম ভাইয়া বলো তো, একটু আগে আমরা কি করলাম, একটু আগে কিন্তু তোমাদের আশফাক ভাই তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে ফেলছে। কি ইনফরমেশন, এই যে দেখো ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। কি করেন ভাইয়া, সম্পাদনা করেন। এখানে কিন্তু রচনা করেন বলা হয় নাই, রচনা করেন বলা হয় নাই, সম্পাদনা করা হয়েছে। তার মানে কি যিনি লেখক আর যিনি সম্পাদক এর মধ্যে কিন্তু পার্থক্য তোমাদের আশফাক ভাই তোমাদেরকে বুঝিয়ে ফেলেছে। তাহলে এখন এখানে দেখো এই আকালটা আসলে কি, আর এই ফ্যাসি বিরোধী লেখক সংঘই বা কোথা থেকে আসলো, কানেকশনটা আসলে কি, এটা কি তোমরা কেউ কখনো ভেবে দেখেছো? তোমাদের আশফাক ভাই তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে। ওই যে আমরা একটু আগে জানলাম না লেখক কি করেছিলেন, এই যে আমাদের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য, তিনি কিন্তু ওই যে কি হলো ফ্যাসি বিরোধী, অর্থাৎ মানে কি যারা শোষক, তিনি তো কি করতেন, ভারতীয় কমিউনিস্ট পার্টি করতেন। আর কমিউনিস্ট পার্টির মূল লক্ষ্য কি ছিল, এই যে শোষণ বঞ্চনা, সম্পদের অসম বন্টন, সমাজে যত ধরনের অরাজকতা, এগুলোর বিরুদ্ধে কাজ করা, এগুলোর বিরুদ্ধে এগুলোকে নির্মূল করার চেষ্টা করা। তাহলে অবশ্যই কবির এই লেখক সংঘের সাথে কি থাকবে, সুসম্পর্ক থাকবে। এখানে কিন্তু কনফিউজ করার সময় অনেক সময় বিপক্ষে লিখে দেয়, ভালো করে আমাদেরকে এটা জানতে হবে, বিপক্ষে নয় পক্ষে। এবং আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। আকালটা তাহলে কি ভাইয়া, তোমরা 1943 সালে যে মনন্তরটা আমাদের দেশে হয়েছিল, যে দুর্ভিক্ষ নেমে এসেছিল, সেই দুর্ভিক্ষের ভয়াবহতা, সেই দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র, মানুষ না খেতে পেয়ে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, মানুষের জীবনের দৈন্যদশা, অনেক খারাপ অবস্থা, এই যে তার ওই সময়কার একটা চিত্র, এইটা নিয়েই লেখা হয়েছিল মূলত আকাল। এই আকালটা লিখেছিল কারা বলতো, এই যে ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘ। এবং এটাকে সম্পাদনা করে দিয়েছিল কে, সম্পাদনা করে দিয়েছিলেন এই যে আমাদের কবি সুকান্ত ভট্টাচার্য। এটা মনে রাখার টেকনিক কি, আকালের সম্পাদক অকালে মৃত্যুবরণ করেন, মাত্র 21 বছর বয়সে কবি মারা যান। তাহলে ভাইয়া তোমরা কমেন্ট করে জানাও যে আমরা এই সাহিত্যকর্মগুলো যে পড়লাম এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, এবং তোমরা নতুন নতুন ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানতে পেরেছো কিনা, এবং তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, আমার আগে 2টা ক্লাস এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ অনেকে বলতেছো বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, মাইশা মোনালিসা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ঋতিকা রহমান বুঝতে পারছি, তারপরে আফরিন মেধা অসাধারণ টেকনিক ভাইয়া, মারিয়া ইসলাম অসাধারণ টেকনিক, থ্যাংক ইউ, ক্লাসে যুক্ত থাকো, শেষ পর্যন্ত ক্লাসটা করো। আপন আহমেদ বুঝতে পারলাম, ঠিক আছে ভাইয়া, আসো এবার আমরা পরবর্তী স্লাইডে দেখি কি আছে। দেখো এই যে বিগত বছরের ভর্তি পরীক্ষায় আসছে কিনা তোমরা নিজেরাই দেখে নাও, যে আমরা যে পড়তেছি কি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স, এটা কি তোমাদেরকে ভাইয়া এমনি এমনি পড়াচ্ছে নাকি ভাইয়া মন গড়া কথা বলতেছে? দেখো ভাইয়া 2024-25 শিক্ষাবর্ষের গুচ্ছ খ ইউনিটে
প্রশ্নটা কিন্তু সরাসরি চলে আসছে। ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল গ্রন্থটি সম্পাদনা করেন কে? বলতো উত্তরটা কি হবে? সুকান্ত ভট্টাচার্য। দেখতেছো ভাইয়া কি আসে কি আসে না, আশফাক ভাইয়া তোমাদের কি পড়াচ্ছে এর বাইরে ভাইয়া কিচ্ছু লাগবে না, তোমরা ক্লাসটা করো। ছাড়পত্র কাব্যটি কার লেখা? এই যে দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের কোশ্চেন। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান আলাওল নাকি সুকান্ত ভট্টাচার্য? এগুলো ঝটপট উত্তর করো তো। নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নয়? আচ্ছা ভাইয়া বলো তো, এর মধ্যে আমরা কোনটা পড়ি নাই? আশফাক ভাইয়া তো তোমাদেরকে মনে রাখার টেকনিক সহ সবগুলো বলে দিল, তাহলে এর মধ্যে কোনটা নাই? আশফাক ভাইয়া তোমাদের মিঠে করা বলছে না, অভিযান বলছে না, ঘুম নেই বলছে না, কিন্তু এক মুঠো এটা কি বলছে? বলে নাই। তাহলে সাহিত্যকর্ম নয় কোনটি ভাইয়া? বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমাকে কনফিউজ করার জন্য কিন্তু প্রশ্নকর্তারা একটা ফাঁদ পাতবে। ফাঁদটা কি ভাইয়া? প্রশ্নের শেষে নয় লিখে দিবে, প্রশ্নের শেষে নয় লিখে দিবে কিংবা না লিখে দিবে। আমরা অনেক সময় এই নয়টা দেখতে পাই না বা অনেক সময় এটা ওভারলুক করে যায়, তখন কি হয়? ভুল করে আমরা কমন পাই যে আচ্ছা নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম, যেটা আগে দেখি সেটাই বৃত্ত ভরাট করে ফেলি। এভাবে কি হয় ভাইয়া? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু মিস্টেক হয়ে যেতে পারে। তাহলে আজকে ক্লাসের মাধ্যমে আমরা শিখলাম, প্রশ্নটা আমরা যখন পাবো তখন আমরা সুন্দর করে আগে পড়ে নিব, পড়ে নেওয়ার পরে তারপরে আমরা অপশনগুলো দেখে সুন্দর করে যেটা সঠিক উত্তর হবে সেখানে কি করব? বৃত্ত ভরাট করে দিব। ঠিক আছে ভাইয়া? তাহলে এরপরে দেখো, এবার আমরা কবিতার খুঁটিনাটি যে তথ্য বা আমরা যেটাকে বলি সাহিত্য পরিচিতি, আমরা প্রত্যেক ক্লাসে সাহিত্য পরিচিতি পড়ি, এই সাহিত্য পরিচিতির মধ্যে কি আছে সেটা আমরা এখন দেখব। আমাদের দেখা লাগবে প্রথম লাইনটা কি আছে, 18 বছর বয়স কি দুঃসহ। শেষ লাইনটা কি ভাইয়া? এ দেশের বুকে 18 আসুক নেমে। এগুলা কোথা থেকে পাইছি? এগুলো আমরা আমাদের কবিতায় পাইছি। তাহলে দেখো উৎসটা কোথায়? উৎসটা হচ্ছে কবির এই যে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। তাহলে কবির কাব্যগ্রন্থ কি নাম কি ভাইয়া? ছাড়পত্র। ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে কি নেওয়া হয়েছে? 18 বছর কবিতাটি নেওয়া হয়েছে। তোমরা জেনে আরো খুশি হবে, ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে কবির আরো একটা গুরুত্বপূর্ণ কবিতা নেওয়া হয়েছে। কবিতাটার নাম তোমরা সবাই জানো, তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছো, বলতে পারবে ক্লাস 9-10-এ তোমরা সুকান্ত ভট্টাচার্যের কোন কবিতাটা পড়ে আসছো? দেখি ভাইয়া ঝটপট কমেন্ট করো তো, তোমরা বলতে পারো কিনা। আমার বিশ্বাস তোমরা অনেকেই বলবে তোমরা এটা পড়ে এসেছো। দেখি কমেন্ট করো তো। হ্যাঁ, আমরা ক্লাস 9-10-এ একটা খুব, আমার অন্তত পক্ষে খুব ভালো লাগতো কবিতাটা। ওই যখন কবিতাটা পড়তাম আমার অনেক মায়া হতো যে আমরা পড়েছিলাম যে রানার রানার কি করে ভাইয়া? রানার তার এই যে নববিবাহিত স্ত্রী, তার ওয়াইফকে বাসায় রেখে, রাতের বেলা একা রেখে সে সারাদিন সারা রাত কি করে? চিঠি নিয়ে যায়। এই যে তার প্রিয়ার প্রতি যে তার একটা টান, কিন্তু সে তো তার প্রিয়ার কাছে যাইতে পারতেছে না, সে তো কখনোই রাতের বেলা তার প্রিয়ার সাথে ঘুমাইতে পারে না ভাইয়া। তাকে কি করতে হয়? রাত হইলেই ওই যে চিঠির বোঝা কাঁধে করে নিয়ে শহরে চলে যাইতে হয়, কি করতে? চিঠি বিলি করতে। তাহলে আমরা এই যে রানার পড়েছিলাম না, রানার, এই রানারটা কার লেখা? রানারটাও সুকান্ত ভট্টাচার্যের লেখা, এবং এটাও কোথায় আছে? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকেই কিন্তু নেওয়া হয়েছে। তাহলে দেখো এর ভাষা রীতিটা কি? চলিত ভাষা রীতি। এখন সাধু ভাষা কি আর চলিত ভাষা কি এটা তো তোমরা বোঝো, তারপরেও যেটা সংস্কৃত শব্দবহুল, শুনতে একটু খটোমটো লাগে, মনে হয় উচ্চারণ করতে গিয়ে বারবার দাঁতের মধ্যে আটকে যাচ্ছে, ঠিক মতো বলতে পারতেছি না, সেগুলো হচ্ছে সাধু ভাষা। আর যেটা আমরা কথা বলি খুব সহজ, প্রাঞ্জল, ইজি, বলতে সহজ লাগে, সেগুলোই কি? চলিত ভাষা। ছন্দ কি? মাত্রাবৃত্ত ছন্দ। আর ছন্দের বিশ্লেষণ এগুলো আমরা খুব ভালোভাবে আমাদের পেইড বেসে ক্লাসে যে ক্লাস হবে সেখানে তোমাদেরকে খুব সুন্দরভাবে ছন্দ, মাত্রা, পর্ব বিন্যাস যা যা তোমাদের লাগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, এবং কি আমরা তোমাদেরকে এগুলো সবগুলা এক একটা কবিতা ধরে ধরে বিশ্লেষণ করে করে দেখিয়ে দেবো। তখন তোমরা বুঝতে পারবে আচ্ছা 18 বছর বয়স কবিতাটা তাহলে এই জন্য 6-6-2 পর্বের। বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো উপজীব্য বিষয় কি? উপজীব্য বিষয় হচ্ছে বয়সন্ধিকালের বৈশিষ্ট্য। আমরা যখন কবিতাটা পাঠ করব একটু পরে, সেটার যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব, তখন আমরা দেখব যে এইখানে বয়সন্ধি কালটা একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং এই বয়সটাতে আসলে কি কি পরিবর্তন আমাদের ঘটে। তারপরে দেখো মূল সুর কি, অর্থাৎ এই যে কবিতাটা পড়তেছি এটার অন্তর্নিহিত অর্থ কি? এটা হচ্ছে
তারুণ্য ও যৌবন শক্তির জয়গান। অর্থাৎ এখানে কি করা হয়েছে ভাইয়া, এখানে যে তারুণ্য শক্তি, এই যে যেমন আমরা জেন জি, আমরা কি করি, আমরা কিন্তু চাইলে পুরো একটা দেশের যে সার্বিক অবস্থা এটা কিন্তু পরিবর্তন করে ফেলতে পারি। তাহলে এই যে তারুণ্য শক্তি, এই যৌবন শক্তির জয়গান কিন্তু গাওয়া হয়েছে। এখন চিন্তা করে দেখো ভাইয়া, তুমি চাইলেই যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারো, তুমি চাইলেই যে কোনো একটা আন্দোলন সংগ্রামে এসে যোগ দিতে পারো, কিন্তু তোমার বাবা কিংবা তোমার বড় ভাই যিনি ধরো তোমার থেকে অনেক বড়, তারা কি চাইলেই তোমার মতো রাস্তায় এসে সংগ্রামে যোগ দিতে পারে? পারে না। কেন? কারণ তাদের পিছু টান থাকে, তার সন্তান থাকে, তার স্ত্রী থাকে, তার বাবা থাকে, তার মা থাকে, তার অনেক পিছু টান, তারা চাইলেই কিন্তু সবকিছুতে যোগদান দিতে পারে না। সুতরাং তাদের দ্বারা এই যে জয়গান গাওয়াটা এটা কিন্তু কঠিন, কিন্তু তোমার আমার পক্ষে কিন্তু এটা সহজ। কেন? কারণ আমরা তারুণ্য, আমরা কি আমাদের যৌবন শক্তিতে আমরা কি ভরপুর। সবসময় মনে হয় না একদম দুনিয়া ফাটাই ফেলবো, সব কিছু করে শেষ করে ফেলবো, আর এটা কোনো ব্যাপার নাকি, এটা তো চুটকিতেই করে ফেলবো। বোঝা গেছে না ভাইয়া? এরপরে দেখো 18 বছর কবিতার ইতিবাচক দিকগুলো কি, এটা তোমরা একটু দেখতে পাচ্ছ, এগুলা স্লাইডে আছে, এগুলো তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, তোমরা এগুলো খুব সহজে এখান থেকে মনে রাখতে পারবে। যেমন দেখো এই সময় কি থাকে, দুঃসাহস থাকে, নির্ভীকতা থাকে, এখানে আমাদের মধ্যে তখন কোনো কিছু ভয় ডর কাজ করে না। আমরা এই সময় কি থাকি, সংগ্রামী থাকি, আত্মপ্রত্যয়ী থাকি, আমাদের মধ্যে আত্মত্যাগ করার ক্ষমতা অনেক বেশি থাকে, আমরা কোনো কিছু নিয়ে দ্বিধায় ভুগি না, আমরা কিন্তু সবসময় কি থাকি, কনফিডেন্ট থাকি। তাহলে দেখো, তাহলে এই কবিতার নেতিবাচক দিকগুলো কি ভাইয়া? 18 বছর বয়সে যেমন কিছু ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। নেতিবাচক দিকগুলো কি? এই যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসটা কেন হয়? দীর্ঘশ্বাসটা হয় এই যে পথভ্রষ্ট হয়ে যায় আমরা, জীবনে অনেক হতাশা আছে, আমরা অনেক সময় ডিপ্রেশনে ভুগি না, মনে হয় না যে কি করব, সামনে কি হবে, কিভাবে জীবনটা সামনে আগাবো, আমরা অনেক সময় কিন্তু হোপলেস হয়ে যাই, ডিপ্রেশনে চলে যাই। তাহলে এই 18 বছর বয়সে কিন্তু এই দীর্ঘশ্বাস আসে। আর কি আসে? এই যে যন্ত্রণা আসে জীবনে অনেক। ওই যে অনেকের মনে হয় 18 বয়স, 18 বছর বয়স, রিলেশনে একটু ছ্যাঁকা খাইছি, একটু কষ্ট পাইছি, তখন মনে হয় যে কি জীবনটা মনে হয় অসহনীয় হয়ে গেছে, অসহ্য যন্ত্রণা, আর কিছু ভালো লাগে না, মানে কেমন কেমন একটা লাগে না? এটাও কিন্তু কি 18 বছর বয়সেরই একটা বৈশিষ্ট্য। এরপরে দেখো কি আছে, এরপরে আমরা এই কবিতার মূল কথা কি, মূল কথাটা আমরা একটু জানবো। একটু আগে আমরা দেখেছি যে বয়ঃসন্ধি তথা কিশোর থেকে যৌবনে উত্তরণের সময়ের বৈশিষ্ট্য, ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিকই এই কবিতার মধ্যে আমরা পাবো। তবে ইতিবাচক এবং নেতিবাচকের মধ্যে কিন্তু আমরা ইতিবাচকতা, অর্থাৎ 18 বছর বয়সের যে পজিটিভ দিক, এই দিকটাই কিন্তু আমরা কি পাবো, বেশি পাবো। কারণ আমাদের দিন শেষে কিন্তু এই 18 বছর বয়সটাই জীবনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। তাহলে দেখো ভাইয়া, তাহলে নেতিবাচক দিক থাকা সত্ত্বেও 18 বছর বয়সের ইতিবাচকতাই সবচেয়ে বেশি। তাহলে দেখো এই সময় দুঃসাহস, প্রাণশক্তি, আত্মত্যাগ এবং নতুন সৃষ্টির প্রতীক হিসেবে 18 বছরকে আমরা সব সময় পাই। এরপরে দেখো কি আছে, দেখো বিগত বছর ভর্তি পরীক্ষায় এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে কিনা। দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট কত সালে ভাইয়া? অনেক আগে না, এই যে মাত্র 24-25 সেশন, 2 বছর আগের কথা। দেখো কি আসছে, কোন ছন্দে রচিত, একটু আগে তোমরা দেখছো না কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্তে। তাহলে বাকি দুইটার উত্তর তোমরা করো দেখি, বাকি দুইটার উত্তর তোমরা ঝটপট করো, আমি তোমাদের কমেন্টটা একটু চেক করি। আচ্ছা, শাহাদাতুল রাজ বলতেছো ভাইয়া ক্লাস শেষে পিডিএফটা দিয়েন। হ্যাঁ ভাইয়া, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমাদেরকে ক্লাসের সকল আপডেট দেওয়া হয় এবং ক্লাসের যে পিডিএফ, আমাদের যে স্লাইডগুলো, লেকচার শিট সবগুলো ওখানে আপলোড করে দেওয়া হবে। তোমরা ওইখান থেকে গ্রুপে, তুমি যদি গ্রুপে জয়েন হয়ে না থাকো তাহলে তো কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও। হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। ঠিক আছে ভাইয়া, এবার আমরা একটু সামনের দিকে আগাই। দেখো আরো কিছু বিগত বছরের প্রশ্ন আছে। সর্বশেষ চরণ, এই যে ভাইয়া সর্বশেষ চরণ আমরা একটু আগে পড়ছি কিনা, এদেশের বুকে 18 আসুক নেমে। তারপরে দেখো এরপরে কি আছে, মনে রাখার টেকনিক। এই দেখো খুঁটিনাটি তথ্যের মধ্যে আরো কিছু বিষয় আছে, সেটা কি দেখো 18 শব্দটা কয়বার এসেছে এখানে ভাইয়া। যে ইনফরমেশন গুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কতবার এসেছে, 18 শব্দটি কতবার এসেছে। দেখো
এইখানে দেখো, এখানে একটা অদ্ভুত খেল দেখো, কাকতালীয় ভাবে বিষয়টা কত সুন্দরভাবে মনে রাখা যায়। দেখো 18 বছর বয়সে 18 শব্দটা আছে কয়বার? 9 বার। তাহলে কেমনে মনে রাখবো ভাইয়া? 18 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে উত্তর কত হয় ভাইয়া? 18 অর্ধেক কত? 9। তাহলে দেখো 18 বছর বয়স কবিতায় 18 শব্দটা আছে 9 বার। ওকে, তারপরে যে 18 বছর বয়সে আছে 3 বার, 18 বছর বয়স কথাটা আছে 4 বার। বোঝা গেছে? এটাতে কিন্তু একটু পার্থক্য আছে ভাইয়া, একটা দেখো বয়সে আর একটা বয়স, খুব সিলি পার্থক্য, হ্যাঁ, বাট এটা কিন্তু তোমাকে কি করতে পারে? কনফিউজড করে দিতে পারে। ঠিক আছে, পরবর্তী স্লাইডে কি আছে ভাইয়া দেখো, রঙের নাম। আচ্ছা এইটা দেখো, একটাই রঙের নাম আছে, দেখো এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসী, তাহলে একটাই রঙের নাম আছে, রঙের নামটা কি? কালো। অর্থাৎ এখানে কিন্তু লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি কোনো রঙের নাম নাই, এখানে একটাই রঙের নাম আছে, সেটা কি? কালো। এই কালো রংটা কি ভাইয়া? নেতিবাচকতার ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ এই বয়সে কি হয়? লক্ষ দীর্ঘশ্বাস আসে, অর্থাৎ হতাশা আসে। মোট স্তবক কয়টা ভাইয়া? মোট স্তবক হচ্ছে 8টা, এবং প্রত্যেক স্তবকে কয়টা করে লাইন ভাইয়া? 4টা লাইন। তাহলে মোট লাইন কয়টা? মোট লাইন হচ্ছে 32টা। কেমনে হইলো? এই যে 8 গুণন 4, কত? 4 আসতে 32। বোঝা গেছে ভাইয়া? ঠিক আছে, এই যে দেখো পর্ব কি 6 মাত্রার পর্ব, বিন্যাস কি 6 6 2। এগুলো আমরা তোমাদেরকে পেইড ব্যাচে খুব ভালো করে ধরে ধরে দেখিয়ে দিব যে কেন এটা 6 6 এবং 2 হলো। দেখে একটু বিদঘুটে মনে হচ্ছে না যে এগুলা কি, এটা তো বুঝি না কেমনে আসে। আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাদের শুধু এই যে লাইন, স্তবক, কত পর্বের, এই ইনফরমেশনগুলো জানলেই তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এরপরে দেখো বিগত বছর, এই তো দেখো ভাইয়া, দেখো এই যে বলতে বলতে প্রশ্নটা কিন্তু চলে আসছে। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কতবার এসেছে? দেখো তো ভাইয়া, আমরা একটু আগে এটা পড়লাম কিনা, তোমরা পারো কিনা এখন বলো তো। তার মানে এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলো তো উত্তরটা কি হবে? 7, 8, 9 নাকি 10? তারপরে দেখো এই যে স্তবক সংখ্যা, একটু আগে পড়ছি কিনা, কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ? দেখো তো ভাইয়া, এগুলো আমরা একটু আগে বললাম কিনা? তোমরা ঝটপট কমেন্ট করো দেখি ভাইয়া, তোমার কমেন্টগুলো একটু পড়ি। আচ্ছা শিহাব বলতেছো ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে কিনা? হ্যাঁ ভাইয়া, ক্লাস রেকর্ড থাকবে। আফরোজা মিয়াজি বলতো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমরা সঠিক উত্তর করতেছো। দেখো ভাইয়া, তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ লিংক সেটা দিয়ে দেওয়া আছে কমেন্টে, তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও, তোমরা সেই গ্রুপেই কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ তোমরা তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড ভেরি গুড। তোমরা অনেক কনফিডেন্ট, এবং তোমরা যেভাবে পড়াশোনা করো আমার বিশ্বাস তোমরা যদি এইভাবে আমাদের সাথে থাকো, তোমরা যদি এইভাবেই মনোযোগ সহকারে পড়াশোনা করো, ভাইয়ার ক্লাসগুলো করো, তোমরা কিন্তু অবশ্যই তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে তোমার পদচারণা ঘটবে, তুমি সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তোমার যদি ইচ্ছে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ের মধ্যে তুমি গিয়ে হাঁটবে, তাহলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবে। তোমার স্বপ্ন যদি হয় ঢাবির কার্জনের সামনে আসা, তোমার যদি ইচ্ছে হয় কলা ভবনের করিডোর দিয়ে হাঁটা, সোশ্যাল সায়েন্সের নিচে চা খাওয়া, তোমার যদি ইচ্ছে হয় জসিমউদ্দিন হলে থাকা, বিজয় একাত্তর হলে থাকা, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, এবং তোমার ভাইয়ের সাথে কিন্তু তোমাদের ক্যাম্পাসে চলতে ফিরতে দেখা হয়ে যাবে। তোমরা ক্যাম্পাসে এসে নক দিও, ভাইয়া তোমাদেরকে চা খাওয়াবে। আচ্ছা হ্যাঁ, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো ভাইয়া, 6 মাত্রা 8 স্তবক। হ্যাঁ ভাইয়া, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। এইবার আসো, এইবার আমরা আসলাম মূল জায়গা, খুব খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। তোমরা মনোযোগ সহকারে ক্লাস করো, তোমরা বিশ্বাস রাখো এর বাইরে তোমাদের আর কিচ্ছু লাগবে না। এই ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে শুধুমাত্র বইয়ের ভাষায় নয়, তথাকথিত পুঁথিগত বিদ্যা দিয়ে নয়, তোমাদেরকে বাস্তবতার সাথে কানেক্ট করে এত সহজভাবে তোমাদের প্রত্যেকটা চরণের ব্যাখ্যা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তোমরা এইটা আর কখনো ভুলবে না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যদি কোনো লাইন থেকে কোনো কোশ্চেন আসে, কোনো শব্দের অর্থ থেকে কোশ্চেন আসে, কোনো ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে, তুমি নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু উত্তর করতে পারবে। দেখো 18 বছর বয়স কি দুঃসহ? ভাইয়া এখানে দুঃসহ মানে কি? দুঃসহ মানে হচ্ছে অসহনীয়, অসহনীয় অর্থাৎ যা সহ্য করা যায় না, অসহ্য, যা সহ্য করা কষ্টকর। তাহলে 18 বছর বয়স কি দুঃসহ? স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। এখানে স্পর্ধা মানে কি? এখানে স্পর্ধা মানে হচ্ছে অহংকারপূর্ণ দুঃসাহস। এখন এখানে অহংকার মানে কিন্তু ভাই নেতিবাচক কিছু না, এখানে অহংকারটা হচ্ছে তারুণ্যের অহংকার, এই অহংকারটা ভালো। তাহলে কি ভাইয়া
এখানে কি দুঃসাহস, দুঃসাহস, দুঃসাহসটা কি ভাইয়া? স্পর্ধা, ন্যায় মাথা তোলবার ঝুঁকি। এই যে মাথা তোলবার ঝুঁকি ভাইয়া, এই মাথা তোলাটা আসলে কি ভাইয়া? এই মাথা তোলা দ্বারা কি বোঝায়? এই মাথা তোলার সাথে ঝুঁকির কি সম্পর্ক? তোমাদের মনে একটা প্রশ্ন আসে না? আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই মাথা তোলা মানে হচ্ছে 18 বছর বয়সী যে তারুণ্য শক্তি, যে তরুণ, যে যুবক, তারা কি করে? পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আত্মনির্ভরশীল হওয়ার যে একটা ঝুঁকি, সেই ঝুঁকিটা কিন্তু নেয়। অর্থাৎ এইখানে মাথা তুলে দাঁড়ানো মানে হচ্ছে তুমি তোমার বাবা মায়ের আন্ডারে ছিলে, এখন তুমি চাচ্ছ একটু একটু করে যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আমি যাতে স্বাবলম্বী হতে পারি, এখানে যাতে আমার ডিসিশনটা আমারই হয়, আমার ডিসিশনটা যাতে অন্য কেউ আমার উপরে চাপিয়ে না দেয়। তাহলে ভাইয়া এটা ঝুঁকি না? কারণ তোমার বয়স তো কম, তোমার অভিজ্ঞতা কম, তুমি চাইলে কিন্তু অনেক ভুল ডিসিশন নিতে পারো, তোমার অনেক পথভ্রষ্টতা হতে পারে, অনেক খারাপ কিছুও তো তোমার সাথে হয়ে যেতে পারে। এই কারণে এখানে বলা হচ্ছে এটা কি ঝুঁকি। আর মাথা তুলে দাঁড়ানোটা কি ভাইয়া? মাথা তুলে দাঁড়ানোটা হচ্ছে 18 বছর বয়সে এই যে পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে যে স্বনির্ভর হওয়ার যে আত্মপ্রত্যয়, সেইটা। 18 বছর বয়সেই অহরহ, অহরহ মানে কি ভাইয়া? অহরহ মানে হচ্ছে প্রায়, মানে হর হামেশা, মানে ঘন ঘন। বিরাট দুঃসাহসেরা দেয় উকি। কি দেয় ভাইয়া? বিরাট দুঃসাহসেরা উকি দেয়। দুঃসাহসেরা উকি দেয় মানে কি ভাইয়া? দেখো তো ভাইয়া, তোমরা নিজেদের সাথে একটা মিল পাও না? মিল পাও কিনা? বয়স 18 হয়ে গেছে, রক্ত গরম, ধরো বাবা একটা বকা দিছে কিংবা মা একটা বকা দিছে, তোমরা হয়তো অনেকেই যেটা করে থাকে এই বয়সে, এই 18 বছর বয়সে, যে আমাকে বাড়ি বাড়ি মানে আমাকে বকা দিল, থাকবোই না রে বাসায়। তুমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলে, বের হয়ে যাওয়ার পরে তখন তুমি বুঝতে পারলে দুনিয়াটা কত কঠিন, তখন তুমি কি করলে? সন্ধ্যা লাগার পর পর আবার বাড়িতে চলে আসলে। তাহলে এই যে দুঃসাহস, তোমার বয়স যখন 3 ছিল, 4 ছিল, 5 ছিল, তুমি কি এরকম রাগ করে কখনো বাড়ি থেকে বের হয়ে যাওয়ার মতো সাহস দেখাতে পারতা? পারতা না। তাহলে এটা কি ভাইয়া? দুঃসাহস। তারপরে অনেকে কি করে, ধরো 18 বছর বয়সে তোমাকে কেউ বকা দিছে, তুমি কি করলা? রাগ করে রুমের মধ্যে গিয়ে দরজা লাগায় ছিটকিনি লাগাই দিছো। পরে কি হয়? দুঃসাহস দেখাতে গিয়ে ছিটকানিটা তুমি খুলতে পারো না, তখন তুমি নিজেই কান্নাকাটি করো যে আম্মু ছিটকানি খুলতে পারতেছি না, হেল্প করো। বোঝা গেছে? সুতরাং এগুলো সবই কি? এগুলো সবই দুঃসাহস। এই দুঃসাহসগুলা উকি দেয়, তখন মাথার মধ্যে না গিজ গিজ করে, মাথার মধ্যে এই বুদ্ধিগুলো গিজ গিজ করে যে দেখি তো, একটু এক্সপ্লোর করে দেখি তো কি হয়, কেমন হয়। বোঝা গেছে ভাইয়া? এইটাই হচ্ছে বিরাট দুঃসাহসেরা দেয় উকি। সহজ না ভাইয়া? সিম্পল না? দেখো এরপরে দেখো, এখানে বিশ্লেষণ দেওয়া আছে ভাইয়া, এটা আমি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে এই যে বিশ্লেষণটাও দেখে দিয়েছি, একদম বইয়ের ভাষায় তোমরা যেভাবে খাতায় লিখবে, যেভাবে পড়বে, সেইটা তোমরা এইখানে স্লাইডে পেয়ে যাবে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেক্ট করে নিবে অবশ্যই। বাট আশফাক ভাইয়া তোমাদেরকে যেভাবে সহজভাবে বুঝাইলো, যেভাবে বললো, ওইভাবে মনে রাখলেই কিন্তু তোমাদের আর কিছু লাগবে না। পরেরটা দেখো, 18 বছর বয়সে নেই ভয়। অর্থাৎ এই বয়সে কেউ ভয় পায় না, মানে এই বয়সে ভয় বলতে কিছু নাই। দেখা যাচ্ছে এই বয়সে আমরা যে কোনো বিষয়, ধরো কেউ একটা কোনো কাজ করতে ভয় পাচ্ছে, তখন তুমি গিয়ে বলতেছো আরে এটা কোনো ব্যাপার হলো নাকি, এটা তো ইজি, এটা আমিই করতে পারি। মানে যতই ভয়ের কাজ হোক, তুমি কিন্তু এখানে ভয় পাচ্ছ না। যেমন তোমরা অনেক কার্টুন দেখে থাকবে, তোমরা অনেক মুভিতে দেখে থাকবে যে বন্ধুরা মিলে বাজি ধরছে যে হ্যাঁ তুই যদি রাত 12টার সময় কবরস্থানে গিয়ে একটা লেবু নিয়ে আসতে পারিস, তাহলে তোরে আমি এইটা দিব, ওইটা দিব। তখন কি হয়? এটা কিন্তু ভয়ঙ্কর একটা কাজ, স্বভাবতই তোমার ভয় পাওয়ার কথা, কিন্তু তখন তোমার ওই যে একটা তারুণ্যের শক্তি, এটা তেজ কাজ করে যে আমি ওর কাছে ছোট হয়ে যাব, ওর কাছে আমি হার মানবো, কাবি নেই, জীবনেও না। তখন তুমি কি করো? তুমি কিন্তু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নাও। তাহলে কি হয়? এই যে ভয় তুমি পাও না, তখন তুমি নির্ভীক হয়ে যাও, নির্ভীক হয়ে যাও। এইটাও কিন্তু কি 18 বছর বয়সের একটা একই সাথে পজিটিভ দিক, একই সাথে নেগেটিভ দিকও। যদি কাজটা ভালো হয় তাহলে পজিটিভ দিক, আর যদি এই যে তোমার মতো বন্ধুর এরকম বদ বুদ্ধি হয়, তাহলে কিন্তু এটা নেগেটিভ দিক ভাইয়া। তাহলে আমাদের কিন্তু এই নেগেটিভ দিকগুলোতে কি করা যাবে না? যাওয়া যাবে না। এই নেগেটিভ দিকগুলো আমাদেরকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। দেখো, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, পাথর বাঁধা, পদাঘাতে। এই পদাঘাতে মানে কি ভাইয়া? এই শব্দটাকে একটু ভাঙো তো ভাইয়া, এই শব্দটাকে ভাঙলে কি পাই? দেখো, পদ আর আঘাত। তার মানে কি? পদ মানে কি ভাইয়া? পদ মানে ওই যে বাংলা ব্যাকরণের পদ না, এই পদ মানে হচ্ছে তোমার পা, তোমার চরণ। আর আঘাত মানে কি? আঘাত মানে যে অ্যাটাক। তোমরা অনেকে ফ্রি ফায়ার খেলো না, পাবজি খেলো, এখানে তোমরা কি করো? একটু পর পরে মার 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 অ্যাটাক দাও না? তো এটা হচ্ছে পা দিয়ে আঘাত করা। অর্থাৎ এই যে 18 বছর বয়সী যারা তরুণ আছে, তারা এইখানে পাথর বাঁধা ভাঙতে চাওয়া মানে হচ্ছে সকল প্রতিকূলতা, সকল
প্রতিকূলতা ওভারকম করা, সকল প্রতিকূলতা পার করা। অর্থাৎ এই বয়সে আমাদের মধ্যে এতটাই আত্মপ্রত্যয় থাকে, এতটাই আত্মবিশ্বাস থাকে, এতটাই নিজেদের মধ্যে শক্তি থাকে যে দুনিয়ার কোনো কঠিন কাজই আর কঠিন মনে হয় না। তখন মনে হয় এই কাজ আমি একাই করে ফেলতে পারবো। দুনিয়ার যত প্রতিকূলতা আছে, যত চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো আমি কি করতে পারবো, একাই সব সামলে নিতে পারবো। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। ওই যে একটু আগে বললাম, এই বয়সে না ভাইয়া একটা সেলফ ইগো কাজ করে, একটা সেলফ ইগো কাজ করে। সেলফ ইগো কি ভাইয়া? সেলফ ইগো কাজ করে। ইগোটা কি? যে আমি কেন ওর কাছে হার মানবো, আমি কেন ওর কাছে ছোট হব, আমি কেন ওর কথা শুনবো, আমি তো একাই সব পারি, আমি কেন ওর কাছে ছোট হবো, ও তো আমার বয়সী। তাহলে এই বয়সে কেউ কিন্তু কি করে না, কারো কাছে নিচু হতে চায় না, ছোট হতে চায় না, মাথা নোয়াতে চায় না। সব সময় মনে হয় আমি সব জানি, আমি সব পারি, আমি একাই সবকিছু করে ফেলতে পারবো। এই বয়সে কি হয়, সবার মধ্যে একটা সেলফ ইগো কাজ করে। 18 বছর বয়স, জানে না কাদা। তাহলে দেখো, ছোটবেলায় তোমার যখন বয়স 5 কিংবা 6 ছিল, তোমার মা যখন তোমাকে পাড়ার ছেলেদের সাথে খেলতে পাঠাইতো, খেলতে গিয়ে অনেক সময় তোমার সাথে কি হয়, মনোমালিন্য হয়। তখন কি হয়, সে তোমাকে একটা চিমটি কাটছে বা তোমাকে একটা ধাক্কা দিছে কিংবা তোমাকে একটা চড় মারছে, তুমি কান্না করতে করতে আম্মুর কাছে সে বিচার দিচ্ছে যে ও আমারে মারছে, ও আমারে চিমটি দিছে। কিন্তু যখন তোমার বয়স 18, তোমার বয়স যখন 18, তখন তুমি ডোন্ট কেয়ার ভাব চলে আসে। তখন তুমি বলো যে একটু সামান্য বিষয়ের জন্য আমি আমার মায়ের কাছে যাব, জীবনেও না। ও আমারে মারছে, ওরও একটা মেরে দিই। তখন কি হয়, তুমি কিন্তু আর কান্না করো না। তখন কিন্তু তুমি আর সবার সামনে গিয়ে কি করো না, কান্নাকাটি করে হার মেনে চলে আসো না। তখন তোমার প্রেস্টিজে লাগে, তখন তোমার ইগো কাজ করে যে আমি কান্না করবো, তা আবার এর সামনে, জীবনেও না। তখন তুমি কি করো, একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করো। অর্থাৎ এই 18 বছর বয়সে মানুষ কি করে না, কাঁদতে জানে না। দেখো তো ভাইয়া, সহজ মনে হচ্ছে কিনা? এত সুন্দর করে সহজভাবে ব্যাখ্যা তুমি আগে কখনো করেছো কিনা কমেন্টে জানাও তো। তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাও। বুঝতে পারতেছো কিনা কমেন্টে জানাও। আচ্ছা, ফরিদা কামাল বলতেছে উদাহরণটা আমার ভাইয়ার সাথে যায়। আচ্ছা, হ্যাঁ, তোমাদের অনেকের জীবনের সাথেই তো মিলে যাবে ভাইয়া। সাহিত্য মানেই তো মানুষের জীবন, সাহিত্য তৈরি হয় মানুষের জীবন থেকে। আচ্ছা, এবার দেখো আমরা একটু সামনের দিকে আগাই। এরপর আমি একটু সামনের দিকে আগাই। আচ্ছা, আপন আহমেদ বলতেছে আগুন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ক্লাস পুরোটা করো, আরো অনেক আগুনের উল্কাপিণ্ড বের হবে, সামনে আরো অনেক কিছু আছে। দেখো আমরা, পরিমল সরকার বলতেছে খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। এরপরে কি আছে ভাইয়া? দেখো, এরপরে দেখো এই যে বিশ্লেষণ দেওয়া আছে, বিশ্লেষণটা তোমরা পড়ে নিবে। এরপরে দেখো, এ বয়স জানে রক্তদানের পুণ্য। ভাইয়া, এখন আমরা অনেকেই জানি রক্তদানের পুণ্য মানে কি, ব্লাড ডোনেশন মানে কি ভাইয়া, ব্লাড ডোনেশন। এখন এই ব্লাড ডোনেশন মানে কি, ওই যে কেউ একটা রোগী অসুস্থ, তাকে হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসলাম, বিষয়টা কি এমন ভাইয়া? সবসময় বিষয়টা এমন না। রক্তদানের পুণ্য বলতে ব্লাড ডোনেশনকে আমরা তো বুঝবো বটেই, কিন্তু এই রক্তদানের পুণ্য মানে হচ্ছে দেশের জন্য, কারো ভালোর জন্য, কল্যাণের জন্য এই 18 বছর বয়সী যে তরুণ, যে তারুণ্য শক্তি, এরা কিন্তু কি করে, নিজেদেরকে সঁপে দেয়, নিজেদেরকে সঁপে দেয়, নিজেকে ত্যাগ করে। মানে তাদের এই রক্তটা মনে হয় যে দেশের জন্য আমরা দান করে দিই, যে দেশের ভালোর জন্য আমরা কি করি, দান করে দিই। এই জন্য বলা হচ্ছে এই বয়স জানে রক্তদানের পুণ্য। যেটা আমরা একটু আগেই বললাম যে আপনারা যারা জেন জি, তারা কিন্তু যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি। আমরা একবারও ভাবি না ওই সময় যে ওই আন্দোলনে গেলে আমরা কি, আমাদের তো গুলিও লাগতে পারে, আমরা তো মারাও যেতে পারি। আমরা কিন্তু সেটা ভাবি না, কারণ আমাদের কাছে তখন এটা একটা প্রাউড ফিল হয়। আমরা তখন নিজের কাছে একটা গর্ববোধ করি যে হ্যাঁ, আমি ওই সংগ্রামে আসি, আমি যদি আমার রক্তও যায় তবু আমি নিজেকে কি করি, এই যে পুণ্যবান মনে করি, প্রাউড মনে করি। তারপরে দেখো, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। আচ্ছা ভাইয়া, এই লাইনটার মানে কি? এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার মার্ক করো। এটা রিটেনের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটা লাইন, রিটেনের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। ভাইয়া, তোমরা স্টিমার দেখেছো না অনেকে, যাদের বাড়ি বরিশাল। আচ্ছা, তোমরা বরিশাল থেকে কে কে ক্লাস করতেছো? বরিশাল, চাঁদপুর, নোয়াখালী, তারপরে হচ্ছে লক্ষ্মীপুর, এই অঞ্চলগুলো থেকে তোমরা কে কে ক্লাস করতেছো একটু কমেন্টে জানাও দেখি। তোমরা নিশ্চয়ই স্টিমারে চড়েছো, লঞ্চে চড়েছো, কিংবা ট্রলারের নৌকায় তো চড়েইছো। তাহলে দেখো,
এইখানে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলতে বোঝানো হচ্ছে গতিশীলতা। কি ভাইয়া? গতিশীলতা। গতিশীলতা বা চঞ্চলতা, বা কি? চঞ্চলতা। গতিশীলতা বা চঞ্চলতা অর্থাৎ, আচ্ছা অনেক ভাইয়ার ক্লাস করছি, তার ভিতরে আপনার ক্লাস বেস্ট ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আরও দেখো ভাইয়া, আপনি আমার অ্যান্সার দিচ্ছেন না। পলি সরকার, ওই তো ভাইয়া তোমার কমেন্ট তো পড়লাম। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এখানে স্টিমারের মতো চলা মানে গতিশীলতা। তোমরা যারা নৌকায় গেছো বা তোমরা যারা স্টিমারে চড়ছো তারা দেখবা স্টিমার কি করে ভাইয়া, জল কেটে অর্থাৎ পানির মাঝখান দিয়ে এই বাষ্পচালিত ইঞ্জিন দিয়ে কিন্তু সমান গতিতে কিন্তু এগিয়ে যায়। যেমন ধরো আমরা যারা স্থল পথে চলি, রাস্তাঘাটে চলি, যারা আমরা বাইক চালাই, সাইকেল চালাই কিংবা মোটর গাড়ি চালাই, তারা কি করি দেখো ভাইয়া, স্পিড ব্রেকারে আমাদের ব্রেক মারতে হয় না, তারপরে ব্রিজে উঠতে গেলে আমাদের গতি কমা দিতে হয়, ওখানে অনেক রেস্ট্রিকশন আছে। কিন্তু নদী পথে যারা যায় তারা দেখবে একটা স্মুথ গতিতে চলে, অর্থাৎ তারুণ্য শক্তিটাও এমন, একটা চঞ্চলতা থাকে, একটা কি থাকে, গতিশীলতা থাকে। অর্থাৎ এই যে বাষ্পের বেগে স্টিমারের মতো আমাদের যে 18 বছর বয়সটা, এই বয়সে যে তরুণরা তারা কি থাকে ভাইয়া, সবসময় গতিশীল থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে। তারপরে দেখো, প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। এখানে ঝুলি মানে কি ভাই? এখানে ঝুলি মানে হচ্ছে থলে। এখন থলেটা কি? থলে মানে হচ্ছে ওই যে ব্যাগ, অর্থাৎ ঝুলি, যেটা করে আমরা কোনো কিছু বহন করে নিয়ে যাই। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। কেন শূন্য থাকে না ভাইয়া? কারণ পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ সংঘটিত হয়েছে, যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, তোমরা প্রত্যেকটার ইতিহাসেই দেখবে এই যে তারুণ্য শক্তি, এই 18, এদের কিন্তু একটা অসামান্য অবদান, অসামান্য অবদান। তারা কিন্তু অনায়াসেই নিজেদের জীবনটা উৎসর্গ করে দেয়। অর্থাৎ এই বয়সে প্রাণ দেওয়া এবং নেওয়া, অর্থাৎ দেশকে রক্ষা করার জন্য, দেশের ভালোর জন্য, অন্যের উপকারের জন্য তারা যেমন প্রাণ দিতেও পারে, তারা প্রাণ নিতেও পারে। তাহলে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা শূন্য থাকে না। শপে আত্মাকে শপথের কোলাহলে, এইটাও ভাইয়া আমাদের রিটেনে আসার মতো একটা কোশ্চেন। দেখো, শপে আত্মাকে শপথের কোলাহলে, শপে মানে কি ভাইয়া? এখানে শপে মানে হচ্ছে উৎসর্গ করে, অর্থাৎ আত্মত্যাগ করে, ছেড়ে দেয়। শপথের কোলাহলে, এই শপথটা কি ভাইয়া? এই শপথটা হচ্ছে ওই যে দেশমাতৃকার উন্নয়ন, দেশমাতৃকাকে রক্ষা, দেশের সেবা করা, এই উদ্দেশ্যে এই শপথ নিয়েই তারা কি করে, তাদের জীবনটাকে উৎসর্গ করে। তারা কি করে, এই যে রক্তদানের পুণ্যটা অর্জন করে, তারা তখন কি করে, বাষ্পের মতো স্টিমারের বেগে ছুটে চলে। তাহলে ভাইয়া এই স্তবকটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। আজিদ রহমান বলতেছো খুব ভালো লাগছে ক্লাসটা। ভাইয়া আমরা কি বইয়ের সকল গল্প আর কবিতা পড়বো? ভাইয়া তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যতগুলা গদ্য এবং পদ্য প্রয়োজন হবে সবকটা তোমাদেরকে এইভাবে ধরে ধরে ভেঙে ভেঙে বেসিক সহ বুঝিয়ে দেওয়া হবে, পড়িয়ে দেওয়া হবে, যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা যাতে খুব সহজে সেটার উত্তর করতে পারো। ভাইয়া অনেকে বলতেছো ভাইয়া ক্লাসটা খুব ভালো লাগতেছে। শান্তা বলতেছে ট্রলারে তো ভাইয়া প্রতিদিন চড়ি। এই আমি কখনো তোমাদের ওইদিকে যাই নাই, তোমরা আমাকে দাওয়াত দাও তো, তোমাদের এলাকা থেকে আমি ঘুরে আসবো। আপন আহমেদ বলতেছো আশফাক ভাইয়া অগ্নির নাই। থ্যাংক ইউ। ঋতিকা রহমান বলতেছো ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে দেখো এবার আমরা একটু সামনের দিকে আগাই। এরপরে কি আছে দেখো, স্তবক নাম্বার 4, 18 বছর বয়স ভয়ঙ্কর। এবার আমরা কই আসি ভাই? এইবার আসি আমরা 18 বছর বয়সের যে নেগেটিভ দিকটা, সেই নেগেটিভ দিকে আসি, অর্থাৎ নেতিবাচক দিক। 18 বছর বয়স ভয়ঙ্কর। এই বয়সটা কেন ভয়ঙ্কর ভাইয়া? কারণ এই বয়সে কি হয় দেখো, তাজা 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 প্রাণে অসহ্য যন্ত্রণা, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। কেন যন্ত্রণা ভাইয়া? কারণ এই সময়টাতে যেটা হয়, আমরা কি করি, আমাদের মন ছটপট ছটপট করে, মনে হয় সব কাজ একাই করি, সব কাজ একাই করি। কিন্তু যখন কোনো কাজে ভুল হয় তখন কি হয়, একটা অসহ্য যন্ত্রণা ফিল হয়। একটা মিস্টেক করে ফেললে সেই মিস্টেকের কারণে যখন তোমার কোনো একটা ক্ষতি হয়ে যায় তখন কি হয়, অসহ্য যন্ত্রণা। আবার এই যন্ত্রণা অনেক সময় কেন হয়, কোনো কিছু একটা করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না, এইটার কারণেও কি হয়, একটা অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয়। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সে প্রাণটা কেমন? এই বয়সে প্রাণটা হচ্ছে তীব্র আর প্রখর। তীব্র আর প্রখর মানে কি ভাইয়া? মানে
এই বয়সে প্রাণটা হচ্ছে খুব স্ট্রং, খুব বোল্ড, খুব লাউড। মানে আমি যা করব সব সোজা সাপটা, যা করব সব ক্লিয়ার। মানে আমার কোনো পিছুটান নাই, আমার কোনো ভয় নাই, ডর নাই, আমি সবসময় এনার্জেটিক। ঠিক যেমন তোমরা এখন এনার্জেটিক আছো, এনার্জেটিক ভাবে তোমরা আমার ক্লাস করছো, ঠিক তেমনই 18 বছরের বয়সের যে তরুণরা তারা কি সবসময় কি তীব্র আর প্রখর, এনার্জেটিক। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই মন্ত্রণা মানে হচ্ছে পরামর্শ বা বুদ্ধি বা উপদেশ। এই বয়সে দেখো অনেক মন্ত্রণা আছে। মন্ত্রণা আবার দুই প্রকার ভাইয়া, একটা হচ্ছে কি সুমন্ত্রণা মানে একটা ভালো বুদ্ধি, আর একটা কি কুমন্ত্রণা মানে কি ভাইয়া খারাপ পরামর্শ, খারাপ বুদ্ধি। তাহলে এই বয়সে আমাদের কানে ভালো কথাও আসবে, খারাপ কথাও আসবে। আমরা যদি ভালোটা গ্রহণ করি তাহলে 18 বছর বয়সে যে বাধাগুলো আছে, যে প্রতিকূলতাগুলো আছে, সেইটা কিন্তু আমরা উতরে যেতে পারবো, আমরা ওভারকাম করতে পারবো। তাহলে কি হবে ভাইয়া, আমাদের আর ওই যে লক্ষ কালো দীর্ঘশ্বাস সেটা কিন্তু আমাদের জীবনে আর আসবে না। আমরা কিন্তু এই 18 বছরের প্রতিকূলতা পেরিয়ে গিয়ে একটা সুন্দর, একটা সফল জীবন গড়ে তুলতে পারবো। কিন্তু যদি আমাদের কুমন্ত্রণা আসে, আমাদের যদি এই 18 বছর বয়সে কুমন্ত্রণা আসে, আর এই কুমন্ত্রণার কারণে যদি আমরা কোনো কিছু এক্সপ্লোর করতে যাই, তাহলে কিন্তু আমাদের জীবনে নেমে আসতে পারে কি ভাইয়া, লক্ষ কালো দীর্ঘশ্বাস। অর্থাৎ আমাদের জীবনটা কিন্তু তখন ওইখান থেকেই স্টপ হয়ে যাবে, ওইখান থেকেই লাইফ থেকে ট্র্যাক হারা হয়ে যাবে। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দেখো তো ভাইয়া, তোমরা যারা স্কুলে পড়তে ক্লাস 1-এ, তোমার এমন অনেক বন্ধু বান্ধব আছে না যারা শুরুর দিকে ধরো ক্লাসের রোল 1 ছিল, 2 ছিল, অনেক ভালো পড়াশোনা করতো, কিন্তু তুমি যখন কলেজে এসছো তুমি দেখতেছো তুমি এখন অনেক উপরের দিকে উঠে গেছো, তুমি অনেক ভালো পড়াশোনা করতেছো, কিন্তু তোমার ক্লাস 1-এ তোমার যে বন্ধুটা ফার্স্ট হইতো, সেকেন্ড হইতো, সে ছেলেটা হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছে, কিংবা হয়তো সে কোনো কাজ করতেছে, সে ধরো তো এই পড়াশোনার জগৎ থেকেই বাইরে চলে গেছে। তাহলে তখন কি হয়েছে ভাইয়া, তার মনে এই 18 বছর বয়সে কি আসছে, কুমন্ত্রণা আসছে। সে আর তাকে ট্র্যাকে সঠিক পথে আর ধরে রাখতে পারেনি। তখন কি হয়েছে, সে এই রেস থেকে আউট হয়ে গেছে। আর তোমার সুমন্ত্রণা আসছে এই কারণে কিন্তু তুমি অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছো। দেখো ভাইয়া, এরপরে দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্টে জানাও তো। ভাইয়ার পড়ানোর টেকনিকটা ভালো লাগতেছে কিনা তোমরা কমেন্টে জানাও। দেখো বিশ্লেষণটা দেওয়া আছে, বিশ্লেষণটা তোমরা স্লাইডে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গ্রুপে যুক্ত হয়ে যেও। এবার দেখো স্তবক নাম্বার 5 কি, 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এইটার মানে কি ভাই, দেখো দুর্বার গতিতে আগায় যায়, মানে এটাকে নিবারণ করা যায় না, থামায় রাখা যায় না, মানে সব সময় এক ধাপ এগিয়ে সবকিছুতেই মনে করো যে অলওয়েজ রেডি, অলওয়েজ রেডি। কি ভাইয়া, অলওয়েজ রেডি, মানে সে কোনো কিছুতেই তাকে ঠেকিয়ে রাখা যায় না। এই বয়সটা সবসময় আত্মপ্রত্যয়ী থাকে, সে মনে হয় আমি একাই সবকিছু করে ফেলবো, আমি সব কাজ পারবো। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, মানে কি হয়, তারা সব সময় এই পথে প্রান্তরে তুফান ছোটায়, মানে সব সময় তারা অ্যাক্টিভ থাকে যে কোনো ধরনের কাজে। রাজপথে তোমরা কাকে দেখবে, এই যে 18 বছর বয়সী যে তরুণরা, তারুণ্য শক্তি, তুমি কিন্তু তাকেই দেখবে। দুর্যোগে হাল ঠিক রাখা ভার, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ এবং রিটেন উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু এই লাইন থেকে একটা কোশ্চেন আসছে, কি আসছে, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এখানে হাল শব্দের অর্থ কি, এখানে হাল শব্দের অর্থ কি ভাইয়া তোমরা কেউ জানো? কমেন্ট করো দেখি, কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো দেখি ভাইয়া। আরিয়ান আশিক ভাইয়া অসাধারণ, আফরোজি মিয়াজি ক্লিয়ার, আপন আহমেদ অসাধারণ টেকনিক ভাইয়া। হ্যাঁ তোমরা ক্লাসে যুক্ত থাকো, আমরা শেষ পর্যন্ত আরো অনেক কিছু শিখবো। আচ্ছা, এখানে হাল শব্দের অর্থ হচ্ছে দশা, এখানে হাল শব্দের অর্থ হচ্ছে দশা। দশা মানে কি ভাইয়া, অবস্থা, মানে তোমার এখন কন্ডিশনটা কি। তাহলে দুর্যোগে কন্ডিশনটা ঠিক রাখা ভার হয়ে যায়, কঠিন হয়ে যায়। মানে এই যে তোমার লাইফে একটু আপস টাইম আসবে, একটু ডাউন টাইম আসবে, মানে আপস অ্যান্ড ডাউন চলতেই থাকবে। তুমি যদি এই লাইফের ডাউনফলের সময় যদি তুমি হাল ছেড়ে দাও, তুমি যদি মনে হয় যে না আর বোধহয় পারবো না, ছেড়ে দিই, বা একটু যেভাবে চলতেছে আমাকে তো সবাই খারাপ ভেবে নিছে, আমি আর ভালো হব না, আমি খারাপই থাকবো, তাহলে এই দুর্যোগে যদি তুমি হাল ঠিক রাখতে না পারো, তাহলে তোমার লাইফটা কিন্তু ওইখান থেকে কি হয়ে গেল, স্টপ হয়ে গেল। তুমি কিন্তু অন্যদের থেকে ওইখানে আগেই আলাদা হয়ে গেলে। কিন্তু তুমি দুর্যোগে হালটা যদি ঠিক রাখতে পারো, তাহলে কিন্তু তুমি সাফল্যের সিঁড়ি বেয়ে তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে ভালো চাকরি থেকে কি হয় ভাইয়া, ভালো একটা ওয়াইফ বা হাজবেন্ড, যেটা তোমরা যা চাও,
তাহলে এইভাবে এই যে 18 বছর বয়সে তোমরা যদি দুর্যোগটা একবার পার করে ফেলতে পারো, তাহলে তোমার জীবনে কি, তোমার জীবন হচ্ছে তখন উজ্জ্বল, যেটা আমরা কি বলি ব্রাইট ফিউচার, ব্রাইট ফিউচার ভাইয়া। তার মানে দুর্যোগে হালটা কি করতে হবে, ঠিক রাখতে হবে। তারপরে দেখো ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। খুবই সিম্পল একটা ভাইয়া, দেখো 18 বছর বয়সে যদি তুমি তোমার নিজের হালটা ধরে রাখতে না পারো, তুমি যদি একটা ধরো সমাজ বিরোধী কাজে যুক্ত হয়ে গেছো, কিংবা তুমি ধরো একটা বাজে সঙ্গ পেয়ে একটা খারাপ কাজে যুক্ত হয়ে গেছো, ধরো তুমি মাদকাসক্ত হয়ে গেছো, কিংবা তুমি অন্য কোনো একটা ধরো একটা দেশ বিরোধী কাজে যুক্ত হয়ে গেছো, তাহলে কি হবে ভাইয়া, তোমার জীবনের কি তখন গ্যারান্টি থাকবে? তোমরা বলো তো, তখন কিন্তু জীবনের গ্যারান্টি থাকবে? তখন জীবনের গ্যারান্টি থাকবে না, তখন কি হবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে সহস্র প্রাণ। তাহলে ভাইয়া ক্ষত বিক্ষত সহস্রপ্রান্ত হয়ে গেল হাল ঠিক না রাখার কারণে। আবার আমরা যখন এই যে ভালো কাজে যখন আমাদের জীবন উৎসর্গ করি, তখন কিন্তু ক্ষত বিক্ষত হয় না, তখন কি হয়, প্রাউড হয়, তখন সেটা হয়ে যায় রক্তদানের পুণ্য, অর্থাৎ তখন কিন্তু সেটা আর খারাপ কাজ থাকে না, তখন সেটা হয়ে যায় পুণ্য। এখন এ থেকে আমরা বুঝতে পারি মৃত্যু কিন্তু 18 বছর বয়সী দুই ধরনের মানুষই নিল, কেউ একজন হয়ে গেল মহান, আর কেউ হয়ে গেল কি একদম সমাজের কাছে নিকৃষ্ট, তাকে আর সমাজ মনে রাখলো না। কিন্তু যে ভালো কাজ করে মারা গেল, দেশের জন্য মারা গেল, তাকে কিন্তু সবাই কি করলো, মনে রাখলো। তাহলে এখানে 18 বছর বয়সে পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিকই কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য তুলে ধরেছে। এরপরে দেখো বিশ্লেষণটা তো এখানে পেয়ে যাচ্ছ তোমরা। এরপরে দেখো লাস্ট, 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। অবিশ্রান্ত মানে কি ভাইয়া, অবিশ্রান্ত মানে হচ্ছে একটানা। অবিশ্রান্ত মানে কি ভাইয়া, একটানা। একটানা মানে কি, মানে কোনো রেস্ট নাই, অবিরাম ভাবে চলছে একটার পরে একটা। তার মানে এই যে 18 বছর বয়সে তুমি যখন ওই যে তোমার বাবা মায়ের থেকে একটু স্বাধীনতা পেয়ে নিজে আলাদা হইতে চাচ্ছ, যে না আমি এবার নিজের জীবনটা নিজেই সামলাবো, আমি কি সায়েন্স নিব, আমি কি আর্টস নিব, নাকি আমি কি বিজনেস স্টাডিজ পড়বো, এটা এখন আমার সিদ্ধান্ত। এখন এই সিদ্ধান্ত নেওয়ার পরে আঘাত আসবে, তোমার বন্ধু বলবে আর্টস নিছিস, আর্টস থেকে তো জীবনে ভালো কিচ্ছু করতে পারবি না, তোর তো চাকরি হবে না, তুই তো বেকার থাকবি। এই যে এরকম তোমাকে হাজারটা আঘাতের কথা তোমাকে সবাই বলবে। তোমাকে এই 18 বছর বয়সে একটার পর একটা সমস্যার সম্মুখীন হতে হবে, শত শত সমস্যা তুমি বারবার পাবা, কিন্তু এই যে অবিশ্রান্ত বারবার পাবা, একে একে সবগুলো এসে কি হবে, জড়ো হবে। কিন্তু তুমি যদি একবার একবার সঠিক পথে থেকে, সঠিক গাইডলাইনে থেকে, সঠিক দিক নির্দেশনায় থেকে যদি তুমি কোনো একটা নৌকা পার হয়ে যেতে পারো, এই 18 বছর বয়সের এই কঠিন সময়টা পার হয়ে যেতে পারো, ঠিক যেমন আমাদের এই অ্যাডমিশনের সময়টা, এই সময় কিন্তু আমরা কি গাইডলাইনের অভাবে অভাবে ভুগি। গাইডলাইনের, সঠিক গাইডলাইনের অভাবে আমরা কিন্তু কি করি, একটা ভালো বিশ্ববিদ্যালয় আমাদের হাতছাড়া হয়ে যায়। তাহলে এই গাইডলাইনটা, এই সব কিছু মেনটেন করে যদি তুমি একবার এই আঘাতটা পার করতে পারো, তাহলে কিন্তু তোমার জীবনটা শাইন হবে। তখন কিন্তু তুমি আর এই যে লক্ষ কালো দীর্ঘশ্বাস, অর্থাৎ তোমাকে আর হতাশায় নিমজ্জিত হতে হবে না, তোমাকে আর সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে হবে না। তখন কিন্তু তুমি কি করবা, ফার্স্ট টাইমেই ঢাবিয়ান হয়ে যাবা, ফার্স্ট টাইমে কি হয়ে যাবা, ঢাবিয়ান হয়ে যাবা। বুঝা গেছে? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সঠিক গাইডলাইনটা নির্বাচন করতে হবে, সঠিক প্ল্যাটফর্মটা নির্বাচন করতে হবে। এরপরে দেখো এ বয়স কাঁপে বেদনায় থরথর। বেদনায় থরথর মানুষ কখন কাঁপে বলো তো ভাইয়া, যখন মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, একটা টেনশন কাজ করে, মানে তুমি জানো কিছু একটা ঘটবে বা ঘটতে চাচ্ছে, তুমি সেটা নিয়ে ভয় পাচ্ছ কিন্তু প্রকাশ করতে পারতেছো না, তখন কি হয়, তখন এই যে বেদনায় থরথর হয়। তুমি জানো এই 18 বছর বয়সে অনেক কুমন্ত্রণা আসবে, অনেক আঘাত আসবে, অনেক দীর্ঘশ্বাস আসবে, এগুলাতে তুমি কি করবা, তুমি জানো তুমি ফেস করার ভয় পাচ্ছ, তখনই তুমি কিন্তু কি করবা, বেদনায় থরথর করে কাঁপবা। কিন্তু তুমি যদি সঠিক গাইডলাইনে থাকো, তুমি যদি সঠিক দিক নির্দেশনা পাও, তোমার কিন্তু এই থরথর আর কাঁপাকাঁপি করতে হবে না। তখন তুমি কি করবা, তুমি সুন্দর করে এই সময়টা পার করে যাবা। ঠিক একই কারণে দেখবা অ্যাডমিশনে অনেকের কাছে অ্যাডমিশনের পিরিয়ডটা মনে হয় অনেক মজা, অনেকের কাছে মনে হয় এটা একদমই কঠিন। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা, যাতে এই বয়সটা কি করতে পারি, ভালোভাবে পার করতে পারি। তারপরে দেখো তবু 18 শুনেছি জয়ধ্বনি। গুরুত্বপূর্ণ ভাইয়া, এই লাইনটা গুরুত্বপূর্ণ।
তবু 18 শুনেছি জয়ধ্বনি। এখন 18 জয়ধ্বনি শোনা মানে কি? মানে হচ্ছে 18 বছর বয়সটা পজিটিভ থাক আর নেগেটিভই থাক, যাই থাক না কেন, এই বয়সটাই জয়ধ্বনি করার বয়স। অর্থাৎ মানুষ যা কিছু অসাধ্য সাধন করে, যা কিছু জয় করে, যা কিছু ছিনিয়ে নেয়, তা কিন্তু কি হয়? এই 18 দ্বারাই হয়। অর্থাৎ এই তরুণরাই করে, এই যৌবন শক্তিই করে, এই তারুণ্য শক্তিই করে। অর্থাৎ জয়ধ্বনি শোনার সবচেয়ে উপযুক্ত সময়টা কি? এই 18 বছর বয়সী। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। অর্থাৎ এই বয়সে যে আমরা বারবার ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্য দিয়ে যাই, বারবার অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে যাই, এই জন্য আমরা কি হয়? আমরা ইউজ টু হয়ে যাই। ইউজ টু হওয়া মানে কি ভাইয়া? ইউজ টু হওয়া মানে হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া। অর্থাৎ যে মানুষটা বারবার এরকম কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে তো জানে কিভাবে কঠিন সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হয়, কিভাবে সবকিছু ট্যাকেল করতে হয়। ঠিক আমরা যদি এই যে অ্যাডমিশনের সময় নিয়মিত পরীক্ষা দিই, নিয়মিত ক্লাস করি, নিয়মিত সবকিছু বুঝি, তাহলে কিন্তু আমরাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে বুঝে যাব যে আমাদের আসলে প্রিপারেশনটা কতটুকু গোছানো আছে। তখন কিন্তু আমরা এই যে জয়ধ্বনিটা শুনতে পাবো, তখন আমরা আগে থেকে প্রিপেয়ার্ড থাকবো। এরপরে দেখো, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এই অগ্রণী মানে কি ভাইয়া? এই অগ্রণী মানে হচ্ছে অগ্রগামী। অগ্রগামী, এই অগ্রগামী মানে কি? এই অগ্রগামী মানে হচ্ছে একটু আপডেট থাকা, মানে কি এক ধাপ এগিয়ে যাওয়া, সামনের সারিতে থাকা, মানে অ্যাডভান্স থাকা। তাহলে আমরা যখন দেখবা যে রাস্তাঘাটে যদি কেউ একটা বিপদে পড়ে, বা ধরো কেউ কোনো একটা সমস্যায় পড়ছে, তাহলে আমাদের বয়সী যে তরুণরা আছে, আমরা যারা 18, আমরা যারা এই 18 বছর বয়সের 18, দেখবা আমরা কিন্তু সবসময় অন্যের সমস্যা সমাধান করার জন্য সবসময় কিন্তু আত্মপ্রত্যয়ী থাকি। আমরা চাই যে আমার দ্বারা কারো উপকার হোক, আমি কারো উপকার করি, কল্যাণ করি। অর্থাৎ আমরা কিন্তু সবসময় অগ্রণী থাকি। দেখবা যাদের বয়স 30-40, তারা কিন্তু সবসময় সব বিষয়ে গায়ে মাখতে চায় না। তারা কিন্তু দু একটা জিনিস ঘটনা দেখলেও না দেখার ভান করে চলে যায়, ওভারলুক করে চলে যায়। কারণ তখন তার কাছে এগুলো মনে হয় যে একটা বোঝা, এই বোঝাটা সে নিতে চায় না, কারণ তার জীবনে তো তখন অনেক প্রেশার। কিন্তু এই যে যাদের বয়স 18, যারা এই 18, যারা তরুণ, তারা কিন্তু চায় যে এই সমস্যাটা আমি সলভ করি। কারণ তার কি থাকে না? তার তখন কোনো বোঝা থাকে না, তখন কি থাকে না? পিছু টান থাকে না। এই বয়স তবু নতুন কিছু তো করে। দেখো নতুন কিছু করে না? ধরো সুকান্ত ভট্টাচার্যই। সুকান্ত ভট্টাচার্য কি এই যে 18 বছর বয়স, 18, 19, 20, 21, এই সময়টাতে কি করছে? নতুন কিছু করছে না? এই যে আমাদের ধরো 18 বছর বয়স কবিতাটা লিখছে, এখন তিনি যদি এই 18 বছর বয়স কবিতাটা না লিখতেন, নতুন কিছু সৃষ্টি না করতেন, তাহলে কি হইতো? আমরা কি এই কবিতাটা সুন্দর একটা কবিতা পাইতাম? এত গভীর মিনিং এর, এত সুন্দর করে বোঝার মতো একটা কবিতা পাইতাম না। তাহলে এই বয়সে মানুষ কি করে? নতুন কিছু করে। এই যে জুলাই আন্দোলন হলো আজকে 5 আগস্ট, দেখো এইখানেও যদি জুলাই আন্দোলনটা না হইতো, যদি আমাদের এই যে জুলাই আন্দোলনটা সফল না হইতো, তাহলে কি আমরা এই যে নতুন পাইতাম? নতুন আমরা বলতেছি না যে বাংলাদেশ 2.0 নতুন বাংলাদেশ, তাহলে ওইটাকে আমরা পাইতাম? এটাতে সবচেয়ে বেশি অবদান কারা রাখছে বলতো? এই যে আমাদের মতো যারা তারুণ্য শক্তি, যারা 18, যারা জেনজি, তারাই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুতরাং তোমরা কি বুঝতে পারতেছো বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? তাহলে বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। বলো তো ভাইয়া, বুঝতে পারছো কিনা? এই স্তবকটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা ভাইয়া, বলো তো? দেখো ভাইয়া, হ্যাঁ তোমরা তোমরা অনেকে কমেন্ট করতেছো। আচ্ছা, আপন আহমেদ বলতেছো ভাইয়া বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা অনেক কঠিন। ভাইয়া এই কবিতাটা সবচেয়ে সহজ, বিশ্বাস করো এই কবিতাটা সবচেয়ে সহজ। তোমাদেরকে যখন বিভীষণের প্রতি মেঘনাদ পড়াবো, তখন তোমরা দেখবা যে এই কবিতাটা এত সহজ যে তোমরা আগে কেন এটা ফিল করো নাই। এই কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা, এটার প্রেক্ষাপট, এটার কাহিনী তোমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিব যে তোমরা তখন শুধুমাত্র এটা কবিতা মনে হবে না, মনে হবে এটা একটা গল্প। এটা তোমাকে কেউ গল্প শোনায়ে তোমার মধ্যে এটা মনে রাখাই দিচ্ছে। মানে এত ভালো লাগবে তোমার, এত ভালো লাগবে। তোমরা বিভীষণের প্রতি মেঘনাদ যখন ক্লাস করবো, তখন তোমরা সেটা বুঝতে পারবে। আচ্ছা, তোমরা বলতেছো জি ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। এটা তো আমরা এতক্ষণে বারবার পড়লাম যে এই 18 বছর বয়সটা কি নয়? ভীরু মানে কি ভাইয়া? ভীরু মানে হচ্ছে ভীতু, মানে ভয় পায় না, ভয় পায় না।
কাপুরুষ, অর্থাৎ আমরা তো কাওয়ার্ড না, আমরা কাপুরুষ না। অর্থাৎ এই বয়সের যারা লোকজন, এই যে 18 বছর বয়সে যারা লোকজন, তারা কিন্তু কাপুরুষও নয়, তারা ভীরুও নয়, তারা সাহসী, তারা উদ্যমী, তারা আত্মপ্রত্যয়ী। পথ চলতে চলতে এই বয়স যায় না থেমে, অর্থাৎ এই বয়স কি করে না, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। অর্থাৎ এই 18 বছর বয়সের যারা তরুণ, তারা কি করে না, পথ চলতে চলতে হঠাৎ করে থেমে যায় না, তারা ছেড়ে দেয় না। ঠিক অ্যাডমিশনের সময় তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা, তোমরা হয়তো দু একটা পরীক্ষা দেওয়ার পরে তোমাদের হতাশ লাগতে পারে, মনে হতে পারে যে পরীক্ষা তো একটা কোনো কারণে হয়তো একটু মিস্টেক হয়েছে, আমি কি আর চান্স পাবো না। না ভাইয়া, এই বয়সে তোমার মধ্যে সেই রিদমটা থাকতে হবে, তোমার মধ্যে সেই জোরটা থাকতে হবে, তোমার মধ্যে সেই আত্মপ্রত্যয় থাকতে হবে। কারণ তুমি কি, তুমি হচ্ছে একজন যোদ্ধা, তুমি নিজেই একজন যোদ্ধা, তুমি নিজেই ঢাবি যোদ্ধা। সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার থেমে যাওয়ার কোনো সুযোগ নাই, তোমাকে বারবার চেষ্টা করতে হবে, তুমি অবশ্যই অবশ্যই সফল হবে। কারণ দিন শেষে যারা নেভার গিভ আপ, যারা কখনো হাল ছেড়ে দেয় না, তারা কি, তারা কিন্তু অবশ্যই অবশ্যই সফল হয়। তারপরে দেখো, এই বয়সে নেই কোনো সংশয়, অর্থাৎ এই বয়সে কোনো দ্বিধা নাই। কারণ দ্বিধা থাকবে কি করে ভাইয়া, এই বয়সে তো আমাদের গোলটা ফিক্সড, আমরা তো নির্দিষ্ট গোল নিয়ে আগাই। যেমন এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই বয়সে কি করতে হবে, আমাদের একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাইতে হবে, পাবলিক একটা সিট নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ এই বয়সে কি হয় না, কোনো সংশয় থাকে না, কোনো পিছু টান থাকে না, কোনো দ্বিধা থাকে না, মানে যাবো কি যাব না, যাবো কি যাব না, এরকম কোনো টেন্ডেন্সি কাজ করে না। আমাদের মধ্যে কোনো ভয় থাকে না, কোনো দ্বিধা থাকে না, কোনো পিছু টান থাকে না। এই কারণে কবি প্রত্যাশা করতেছে এ দেশের বুকে 18 আসুক নেমে, অর্থাৎ যত যাই কিছু হয়ে যাক না কেন, এই দেশের বুকে কবি 18কে প্রত্যাশা করেন। কেন কবি 18কে প্রত্যাশা করেন, কারণ একমাত্র এই 18 বয়সের যুবকরা, এই তারুণ্য শক্তি, এই যৌবনের তেজদীপ্ত শক্তি, তারাই পারে একটা দেশকে চালিয়ে নিয়ে যেতে, তারাই পারে দেশটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে, তারাই পারে দেশটার জন্য অনেক আমূল পরিবর্তন আনতে। সুতরাং যদি 18 বছর বয়সী তারুণ্য শক্তি যদি একবার ঘুমিয়ে পড়ে, তাহলে দেশটাও ঘুমিয়ে পড়বে। তখন দেশের কোনো আর অগ্রগামী হবে না, দেশের কোনো ইমপ্রুভমেন্ট হবে না, নিজের জীবনেরও কোনো ইমপ্রুভমেন্ট হবে না। সুতরাং দেশের ভালোর জন্য, নিজের ভালোর জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য এই দেশের বুকে বারবার 18 নেমে আসা দরকার। তাই কবি সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়সে প্রত্যাশা করছে এই দেশের বুকে 18 আসুক নেমে। দেখো তো ভাইয়া, আমরা কবিতাটা ঠিক মতো বুঝতে পারলাম কিনা, আমাদের কোথাও কোনো লাইন বুঝতে অসুবিধা হয়েছে কিনা তোমরা কমেন্টে জানাও। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদেরকে ওই জায়গাটা আবারও বুঝিয়ে দেবো। তোমাদের ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্টে জানাও। আর কবিতাটা তোমাদের কাছে এবার সহজ হয়ে গেছে কিনা, পানি পানি হয়ে গেছে কিনা, তোমাদের কাছে এখন কবিতাটা ভালো লাগতেছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আলহাজ ইসলাম বলতেছো আপনার ক্লাসে আমি অনেক মনোযোগী, থ্যাংক ইউ ভাইয়া, আপনার ক্লাসটা অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপন আহমেদ বলতেছে এক কথায় অবিশ্বাস্য ভাইয়া। তারপরে হচ্ছে আরিয়ান আশিক বলতেছে ভাইয়ার ক্লাস করলে শুধু ডিইউ ইউনিভার্সিটিতে নয়, যে কোনো ইউনিভার্সিটিতে কমন আসবে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে দেখো ভাইয়া, হ্যাঁ, আশফাক ভাইয়া ক্লাসের পর আর কোনো কিছু কঠিন লাগে না, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা সামনের দিকে একটু আগাবো, এরপরে আমরা নেক্সট স্লাইডে কি আছে সেটা দেখি। এরপরে দেখো ব্যাকরণিক বিশ্লেষণ। এইটা আমি তোমাদেরকে আগেও বেশ কয়েকবার ক্লাসে বলেছি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে 5টা জায়গা থেকে কোশ্চিন আসে বাংলার, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার যে গদ্য এবং পদ্য আছে, সেই গদ্য এবং পদ্যতে ব্যাকরণিক পার্ট থাকে। যেমন ধরো একটা প্রশ্ন আসলো, সেই প্রশ্ন থেকে ধরো একটা কবিতার লাইন তুলে দিয়েছে, সেই লাইন থেকে একটা জায়গায় আন্ডারলাইন করে দেওয়া হলো, দিয়ে বলল এইটা কোন পদ, বা এই নিচের বানানটি শুদ্ধ কিনা, বা এটার উচ্চারণ কি, বা এটা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, বা এই শব্দের অর্থ কি, এটা কোন সমাস, এটা কোন প্রকৃতি। এরকম ব্যাকরণিক অনেক প্রশ্ন কিন্তু কোথা থেকে আসে, বাংলা প্রথম পত্র যে বইটা আছে সেই বইয়ের আমাদের যে বারবার পড়া ফার্স্ট পেপারের গদ্য, পদ্য,
সহপাঠ বইয়ের নাটক এবং উপন্যাস, এই জায়গাগুলো থেকে কিন্তু ব্যাকরণ প্রশ্ন 2 থেকে 3টা প্রত্যেক বছরই কিন্তু আসে। গতবারও এসেছে, তার আগের বারও এসেছে। আমরা বিগত ক্লাসে দেখিয়েছি কি কি প্রশ্নগুলা এই সকল জায়গা থেকে আসতে পারে বা আসে। সুতরাং আমাদেরকে যখন বাংলা ফার্স্ট পেপার পড়বো তখন ব্যাকরণিক বিশ্লেষণ পার্টটা খুব ভালোভাবে জানতে হবে, পড়তে হবে। আমি এখানে তোমাদেরকে ব্যাকরণিক বিশ্লেষণ পার্টটা তোমাদেরকে তুলে দিয়েছি, সুন্দরভাবে দেখাচ্ছি, কিন্তু আমরা পেইড ব্যাচে যখন আমরা ব্যাকরণের ক্লাস করব তখন এগুলার প্রত্যেকটা রুলস, কেন এখানে দীর্ঘই হলো, কেন এখানে মূর্ধন্য হলো, কেন এখানে তালব্য স হলো, এখানে কেন চন্দ্রবিন্দু হলো, এইখানে কেন চন্দ্রবিন্দু হলো, এইখানে তোমার দন্তস্ব কেন হলো, স্টিমারে তালব্য স না হয় কেন দন্তস্ব হলো, এগুলো কিন্তু সবই আমরা তোমাদেরকে পেইড ব্যাচের যে ব্যাকরণ ক্লাসগুলো আমরা নিব সেইখানে তোমাদেরকে প্রত্যেকটা রুলস ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং তোমাদের টেনশনের কোনো কারণ নাই। যেমন দেখো, স্টিমার শব্দটা কি ভাইয়া? এটা একটা বিদেশি শব্দ, আর বিদেশি শব্দের বানানে কি হয়? তালব্য স হয় নাকি দন্তস্ব হয়? দন্তস্ব হয়। তাহলে বোঝা গেছে ভাইয়া কেন এখানে আমরা এটা গুরুত্বপূর্ণ বানানের মধ্যে আনছি। ঠিক আছে, তাহলে বাকি বানানগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা স্লাইডেও পেয়ে যাবে, এবং আমরা বানানের ক্লাস যখন করাবো তখন আমরা এগুলা খুব ভালোভাবে শিখবো। এরপরে ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে কি আছে দেখো, উপসর্গ আছে। অর্থাৎ দেখো এখানে অনেক শব্দ আমরা পাইছি না, যেমন অসহ্য। এই অসহ্য শব্দটা কোথা থেকে আসছে? সহ্য থেকে আসছে। সহ্যের আগে এই যে উপসর্গটাকে বসিয়ে আমরা কি করছি? শব্দের অর্থটা চেঞ্জ করে ফেলছি, বিপরীত শব্দ বানাই ফেলছি, অসহ্য করে ফেলছি। তাহলে এইখানে এই যে অগ্রণী, তারপরে দেখো যে প্রখর, এরকম আমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি। এগুলো কি উপসর্গের উদাহরণ। আমরা পেইড বেসিক ক্লাসে যখন উপসর্গ পড়াবো তোমাদেরকে এগুলো আরো ভালোভাবে ব্যাকরণিক নিয়মে, অনেক ছন্দে, কৌশলে, টেকনিকে অনেক সুন্দর করে তোমাদেরকে এগুলা পড়িয়ে দিব। এরপরে দেখো সন্ধি বিচ্ছেদ, যেমন এই যে অহরহ, দেখো সংশয়। সংশয়টাকে বাংলা আমরা কি পাই? সমযোগ শয়। এইখানে দেখো 59টা ভেঙে গিয়ে ম হলো। কেন ম হলো? এইগুলো আমরা সব কি করব? আমরা পেইড বেসিক ক্লাসে যখন সন্ধি বিশ্লেষণ করব, সন্ধি নিয়ম পড়ব, তখন আমরা খুব মজায় মজায় শিখবো যে এত সহজ নিয়মে কিভাবে এগুলা মনে রাখা যায়। তাহলে দেখো ভাইয়া, এরপরে দেখো কি আছে, এরপর আছে শুদ্ধ উচ্চারণ। এই যে আমাদের এতগুলো শব্দ আমরা পাইছি, এই শব্দগুলো শুদ্ধ উচ্চারণ তোমাদের আমি বলেছিলাম তোমাদের ফার্স্ট ক্লাসে যে বাংলার যে 5টা জায়গা থেকে কোশ্চেন আসে তার মধ্যে একটা জায়গা হচ্ছে এইচএসসি সেকেন্ড পেপার বইয়ের যে টপিকগুলো আছে, যেমন সমাস, উচ্চারণ, বানান, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, এইগুলো থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন আসে। অর্থাৎ এইচএসসি সেকেন্ড পার্ট যে বইটা, এইটার যে সিলেবাস, পারিভাষিক শব্দ, এই সিলেবাস থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তাহলে আমাদেরকে উচ্চারণ এবং বানানটা ভালোভাবে পড়তে হবে। যেমন দেখো এখানে একটা দুঃসাহস, কি দুঃসাহস, এখানে দন্তস্ব আছে, কিন্তু আমরা দেখো দন্তস্বের উচ্চারণটা কি স বলি নাকি স বলি? উচ্চারণটা কি হচ্ছে? দুঃসাহস নাকি দুঃসাহস? দুঃসাহস। এটা একটা বেসিক রুলস যে এই যে শগুলো যখন থাকবে এই 3টা শয়ের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইম শটাকে কি নিব? তালব্য স নিব। কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমরা কোথায় শিখবো? আমরা পেইড ব্যাচের ব্যাকরণ ক্লাসে শিখে ফেলবো। তারপরে দেখো প্রকৃতি প্রত্যয়গুলো আছে। এই যে দেখো স্পর্ধাকে ভাঙলে কি পাই, অসহ্যকে কি পাই, তারপর শব্দের উৎস আছে, কোনটা দেশি শব্দ কোনটা বিদেশি শব্দ, আরবি কোনটা, তৎসম কোনটা। এই যে দেখো প্রখর, ভয়ঙ্কর, কালো, তুফান, ঝুঁকি, কোন ভাষার শব্দ। এই শব্দের উৎস থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন প্রত্যেক বছরই আসে, তোমাদের বেলাতেও আসবে ইনশাল্লাহ 100%। ইনশাল্লাহ 100% একটা প্রশ্ন কমন পাবে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে, ব্যাকরণিক শব্দ শ্রেণী শব্দের উৎস থেকে। হ্যাঁ, 100% এখান থেকে একটা প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কমন চলে আসবে। এরপরে দেখো সমাস। সমাসটা আমরা পড়েছি না, পথে প্রান্তরে, পথেও প্রান্তরে, অলোক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব কেন ভাইয়া? কারণ এখানে বিভক্তি আছে, এই যে রে, এ বিভক্তি আছে। আর ব্যাস বাক্যে দেখো বিভক্তি লোপ পায় নাই, যেহেতু বিভক্তি লোপ পায় নাই এই জন্য আমরা বলতেছি কি অলোক। আর যেহেতু উভয় পদের প্রাধান্যটাই সমানভাবে পাইছে, এই কারণে এটা কি, যখন উভয় পদের প্রাধান্য পায় তখন আমরা তাকে কি বলি? দ্বন্দ্ব সমাস বলি। সুতরাং এটা একটি কি অলোক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানানটা খেয়াল করবে, দয়ের নিচে ব, আবার দন্ত নয় দয়ের নিচেও ব। তাহলে এইভাবে আমরা বাকিগুলো কি করব? আমরা বাকিগুলো পেইড ব্যাচে যখন সমাস পড়াবো তোমাদেরকে সুন্দর করে ধরে ধরে সবগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়ে পড়াবো। বিপরীত শব্দ এই যে আছে বিরাট, ক্ষুদ্র, খোলা, বন্ধ, তারপরে হচ্ছে ঝুঁকি, নিরাপত্তা, ভীরু, সাহসী। বিপরীত শব্দগুলো আমাদেরকে জানতে হবে। শব্দার্থ টিকা। শব্দার্থ টিকা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এইখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে। যেমন আমি তোমাদেরকে একটু আগেই বললাম 2024-25 শিক্ষাবর্ষে
এখানে যে দুর্যোগে হাল ঠিক রাখা ভার, এখানে হাল শব্দের অর্থটা কি ছিল? হাল শব্দের অর্থটা ছিল দশা। সুতরাং ওইখান থেকে আমাদের প্রশ্ন আসে। তাহলে এটা তোমরা স্লাইডে আছে, তোমরা স্লাইড থেকে এগুলা হুবহু পড়তে পারবে। যেমন ধরো অহরহ মানে কি? অহরহ মানে হচ্ছে সদা সর্বদা বা সব সময়। স্পর্ধা মানে কি? স্পর্ধা মানে দুঃসাহস, অর্থাৎ কি অহংকারপূর্ণ যে দুঃসাহসটা, যে স্পিরিট, যেটাকে আমরা বলি কি বলি, আমাদের একদম একদম জোশ, সেটা। এই যে নোয়াবার মানে কি? নোয়াবার মানে হচ্ছে যে নত হওয়ার, তার মানে কি অবনত হওয়ার, মানে এই যে মাথা এরকম ঝোঁকানো, মানে 18 বছর বয়স কারো কাছে কি করে না? মাথা ঝোঁকায় না। এবার দেখো যে স্টিমার, স্টিমার মানে কি? বাষ্প চালিত জলযান, ইঞ্জিন চালিত জাহাজ। স্টিমার একটি কি শব্দ? ইংরেজি শব্দ, এখানে দেয়া হয়নি, দেখো। তারপরে কি? থলে। তাহলে বাকিগুলো তোমরা স্লাইড থেকে দেখতে পাচ্ছ। এরপরে কি? এই যে আছে সহস্র, এই যে দেখো হাল, হাল মানে কি? দশা। দুর্বার মানে কি? এই যে দেখো দুর্দমনীয়, রোধ করা বা নিবারণ করা যায় না, মানে কি সরানো যায় না, ঠেকিয়ে রাখা যায় না, আটকায় রাখা যায় না, প্রতিরোধ করা যায় না। দেখো তো ভাইয়া প্রশ্ন কমন পড়ছে কিনা? সপা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? সপা মানে কি? আমরা একটু আগে পড়ছি, সাপ নাকি সর্প নাকি সমর্থ নাকি এই যে সমর্পণ। সমর্পণ মানে কি? নিবেদন করা, আত্মত্যাগ করা, সঁপে দেওয়া। তাহলে বাকিটা কি? কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে বলতে কি বোঝানো হয়? অজস্র ব্যথার দীর্ঘশ্বাস, কালো অক্ষরে লেখা বেদনা গাথা, কালিমা লিপ্ত স্মৃতি কলঙ্ক। অজস্র ব্যথার কি? ব্যর্থতা, দীর্ঘশ্বাস। এই যে হাল ঠিক রাখা ভার মানে কি? দশা। ঢাকা বিশ্ববিদ্যালয় খ 24-25। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট আছে ভাইয়া, এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট আছে। এর নোটটা কি? যে 18 বছর বয়সে কি কি হয়? 18 বছর বয়সে যে স্পর্ধায় ঝুঁকি নিতে মন চায়, দুঃসাহসেরা উকি দেয়, ভয় থাকে না, প্রাণে অসহ্য যন্ত্রণা থাকে, কানে মন্ত্রণা আসে, বেদনায় থরথর কাঁপে, প্রাণ থাকে তীব্র আর প্রখর। এই খুঁটিনাটি জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভাইয়া। অনেক সময় এমসিকিউ এতে এখান থেকে প্রশ্ন চলে আসে এবং আসার সম্ভাবনাটা অনেক বেশি। তারপরে যে আরো আছে, অগ্রণীতে কি থাকে? অগ্রণীতে, বিপদে অগ্রণীতে কি থাকে? সবসময় অগ্রগামী থাকে। বয়সটা কালো হয় কি হয়েছে? লক্ষ্য দীর্ঘ শ্বাসে। এখানে এই লক্ষ্যটা লক্ষ্য, এই লক্ষ্য মানে সংখ্যা, হ্যাঁ, এই লক্ষ্য মানে উদ্দেশ্য নয়। তারপরে কি? 18 বুকে নেমে আসুক তারুণ্য ও কল্যাণের জন্য। কেন নেমে আসতে হবে? কল্যাণের জন্য, তারুণ্যের জন্যই 18টা কি করতে হবে? নেমে আসতে হবে। দেখো ভাইয়া এরপর আমরা পরবর্তী স্লাইডে যাব, পাঠ পরিচিতি চুম্বক অংশতে যাব। তার আগে বলো যে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো কিনা এবং ভালো হবে কিনা তোমাদের। এরপরে দেখো, আচ্ছা, সাবরিন ইসলাম বলতেছো চাপাইয়ের মতো করে স বা স বলতেছো, হ্যাঁ তোমার বাড়ি নিশ্চয়ই চাপাই হবে, তোমরা তালব্যস্যকে দন্তস্ব বলো। আমার চাপাইয়ে যাওয়ার ইচ্ছা আছে, আমি তোমাদের এলাকায় যাইতে চাই, দেখতে চাই যে তোমাদের চাপাই নবাবগঞ্জে মানুষটা কিভাবে কথা বলে, তোমাদের ওখানে ভালো ভালো কি খাবার। আমি শুনেছি তোমাদের চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে একটা মিষ্টি পাওয়া যায় খুব ভালো। আমি একদিন নিশ্চয়ই তোমাদের এলাকায় যাব তোমাদের সেই শিবগঞ্জের মিষ্টি খাইতে, অথবা তোমরা যদি কেউ ঢাবিতে আসো ভাইয়ার সাথে দেখা করলে একটু মিষ্টি খাওয়াই যেও, ভাইয়ার জন্য একটু মিষ্টি নিয়ে আসিও। আচ্ছা, আপন আহমেদ বলতেছো হুম ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ ভাইয়া আপনার ক্লাস করলে একজন নর্মাল স্টুডেন্টও ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আপনার বোঝানোর টেকনিক এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা পুরোটা করো, তোমার কাছে এটা আরও সহজ হয়ে যাবে। তোমরা আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে এই যে আমি তোমাদেরকে যেভাবে বুঝাইলাম এগুলো যদি তুমি মনে রাখো, এই স্লাইডটা যদি তুমি খেয়াল রাখো, এখানে যা যা পড়াইছি সেটা যদি তুমি একবার নিজ থেকে পড়ো, আমি তোমাদেরকে যেভাবে সহজভাবে বুঝাই দিলাম, এরপরে তোমার আর কিচ্ছু লাগবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি এই জায়গাগুলো থেকে 100% ইনশাল্লাহ 18 বছর বয়স থেকে কোশ্চেন আসলে কমন পাবেই পাবে। আপন আহমেদ বলতেছে ভাইয়া বালিশ মিষ্টি খাবে। মিষ্টি আমার খুব পছন্দ রে, তোমরা আমার যদি মিষ্টি খাওয়াইতে চাও মিষ্টি নিয়ে আসিও, একবার আমার একটু কল দিও, তাহলে আমি তোমাদের কাছে যেয়ে অবশ্যই মিষ্টি খাবো। মোহাম্মদ আবদুল্লাহ বলতেছো ভাইয়া সেরা, থ্যাংক ইউ। আলহাজ ইসলাম বলতেছো ভাইয়া আপনার বোঝানোটি অনেক সুন্দর হয়, আমার মনে হয় সবাই বুঝতে পারে। থ্যাংক ইউ ভাইয়া, তোমরা বুঝতে পারলেই আমার সার্থকতা, তোমরা বুঝতে পারলেই একটা শিক্ষকের সার্থকতা। জি ভাইয়া অল ক্লিয়ার। আফরোজা মিয়াজি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো কি আছে, পাঠ পরিচিতির চুম্বক অংশ। পাঠ পরিচিতির চুম্বক অংশ, চুম্বক অংশ মানে কি ভাইয়া?
চুম্বক অংশ মানে হচ্ছে হাই ভোল্টেজ জায়গা, যেগুলো থেকে প্রশ্ন আসে, যেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমটা কি? বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য। বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য। তাহলে ভাইয়া বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যটা কি? বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য হচ্ছে এই সময়টা কৈশোর থেকে যৌবনে পদার্পণের একটি বয়স, যে বয়সে উত্তেজনা থাকে, প্রবল আবেগ থাকে, উচ্ছ্বাসের জীবনে ঝুঁকি নেওয়ার মতো উপযোগী এই বয়স। অর্থাৎ একটু আগে আমরা যখন কবিতার ব্যাখ্যা বললাম তখন আমরা জেনেছি যে 18 বছর বয়সী যারা তরুণ তারা কি করে, সব সময় সুপার এনার্জেটিক থাকে, সব সময় চায় আমি একাই এই কাজ করব। মানে তারা তাদের যে উত্তেজনা, এই যে তোমাদেরকে যারা এইচএসসি 27 আছো তোমাদেরকে উত্তেজিত 27 ব্যাচ বলা হয় অনেক সময়। তাহলে দেখো ভাইয়া, তাদের মধ্যে উত্তেজনা থাকে, প্রবল আবেগ থাকে, জীবনে ঝুঁকি নেওয়ার মতো একটা যে সাহস, সে সাহসটা তাদের মধ্যে থাকে। তারা কি করে, রক্তদানের শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়ার মতো তাদের এই ধর্মের একটা কি থাকে, বয়সে এই ধর্মটা থাকে। এই বয়সে তারা কি থাকে, আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হয়। মানে তারা কোনো কিছু ভয় পায় না। তারা মনে করে যদি তারুণ্যের জন্য আমি আমাদের কি করতে পারি, জীবনটা উৎসর্গ করতে পারি, দেশের উন্নয়নের জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করতে পারি, এতেই কি জেনজি বা 18 বছর বয়সের কি ভাইয়া, সার্থকতা। এরপরে দেখো ঝুঁকি বা আশঙ্কা। এই বয়সে আসলে কি ঝুঁকি থাকে? ঝুঁকি থাকে হচ্ছে নানা ধরনের বিকার ঘটতে পারে, মানে তোমার মেন্টাল ডিলেমা সৃষ্টি হয়। মেন্টাল ডিলেমাটা কি ভাইয়া? ডিলেমা মানে হচ্ছে দোটানা, যে আমি কি এদিকে যাব নাকি এইদিকে যাব, কোনটা আমার জন্য ভালো। অনেকে 18 বছর হওয়ার পর মনে করে যে অনেক তো হলো, অনেক বড় হয়ে গেছি, এখন একটু দেখি তো, এক্সপ্লোর করে দেখি। তখন কি হয় জানো, সে অনেক খারাপ জিনিসগুলো এক্সপ্লোর করতে শুরু করে। তখন কি হয়, তার জীবনে বিকার নেমে আসে, সমাজ জীবনে বিকার নেমে আসে। মানে কি হয়, সে সমাজ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে। সে কিন্তু আর ভালো ছেলে হিসেবে কি হয় না, সমাজে পরিচিত হয় না। তখন সে কি হয়ে যায়, খারাপ ছেলে হিসেবে পরিচিত হয়ে যায়। সুতরাং এটা একটা কি, এটা একটা ঝুঁকি, এটা একটা 18 বছর বয়সের আশঙ্কা। তারপরে কি হয়, ক্ষতিকর ও ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রাণ শক্তি ও প্রগতি। কি হয় ভাইয়া, সমস্ত দুর্যোগ ও দুর্বিপাক মোকাবেলা করার একটা অদম্য প্রাণ শক্তি থাকে, থাকে না? এটা কাদের থাকে? এটা থাকে হচ্ছে 18 বছর বয়সের এই তারুণ্য এবং যৌবন শক্তি। এটা কিন্তু 40-50 বছর বয়সী কোনো মানুষের মধ্যে আমরা পাই না। এই প্রাণ শক্তি সবসময় এনার্জেটিক থাকে কারা, জেনজিরা, 18 বছর বয়সের যে মানুষ তারা। এন্ড কবির প্রত্যাশাটা কি ভাইয়া? কবির প্রত্যাশা হচ্ছে যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন ও কল্যাণ ব্রতের জন্য কবি প্রত্যাশা করেছেন তারুণ্য যৌবন শক্তি যেন সমস্যা পীড়িত দেশের জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে ওঠে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কবির প্রত্যাশা হচ্ছে আমাদের যে জাতীয় জীবন, আমাদের এই যে সমাজটাকে পরিচালনা করার জন্য, আমাদের এই দেশটা পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারা, এই যে 18 বছর বয়সী যে তরুণ তারা। সুতরাং এই দেশকে চালিয়ে নিতে হলে, দেশকে এক ধাপ অ্যাডভান্স করতে হলে, আগায় নিতে হলে কাকে প্রয়োজন? প্রয়োজন হচ্ছে এই 18 বছর বয়সীর তারুণ্য শক্তি প্রয়োজন, তারুণ্য শক্তিকে প্রয়োজন। সুতরাং এটাই কবির প্রত্যাশা যে এই বয়সে যতই ঝুঁকি থাক, যতই নেতিবাচক দিক থাক, দিন শেষে যেন জয়টা হয় এই 18 বছর বয়সী তরুণদের, তরুণ্য শক্তির, তারুণ্য শক্তির। তাহলে কি হবে, একটা দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এরপরে দেখো টেস্ট ইওর সেলফ। টেস্ট ইওর সেলফটা কি ভাইয়া? এখানে তোমাদের জন্য কিছু এমসিকিউ কোশ্চেন আমি রাখছি এই ক্লাস থেকে। তোমরা এখন আমাকে বলো যে এই উত্তরগুলো তোমরা করতে পারো কিনা। তোমরা একটু ঝটপট উত্তর জানাও তো। তোমরা একটু কমেন্টে উত্তর জানাও তো। আফরোজা মিয়াজি বলতেছো জি ভাইয়া, আশফাক ভাইয়া ক্লাসের পর সবকিছু করা পসিবল যদি ঠিকভাবে পড়তে পারো। হ্যাঁ, তোমরা তোমরা যদি একটু ঠিকভাবে পড়াশোনা করো অবশ্যই অবশ্যই কিন্তু তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু আসলে কঠিন কিছু না। তুমি যদি সঠিক গাইডলাইনে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তুমি অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। এবার দেখো অনেকে বলতেছে হ্যাঁ ভাইয়া, জি জি স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগতেছে। জামিল উদ্দিন বলতেছো হ্যাঁ স্যার বুঝতে পারতেছি। আচ্ছা, মোহাম্মদ আবদুল্লাহ বলতেছো সেরা ভাই, ঠিক আছে। হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, ভেরি গুড, বিরাট দুঃসাহসেরা দেয় কি 18 বছর বয়সে 18 কি ভাইয়া, যৌবন। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার সম্পাদক ছিল? দৈনিক স্বাধীনতা। তারপরে নেতিবাচক দিক কি? কোলাহলপূর্ণ, ত্যাগ নাকি অসুন্দর?
পদস্খলনের সংখ্যা বলো। আচ্ছা ভাই, পদস্খলন মানে কি তোমরা জানো? পদস্খলন মানে হচ্ছে ওই যে আমরা বলি না পা পিছলে আলুর দম, এই যে পদস্খলন মানে হচ্ছে পা পিছলে যাওয়া, মানে ট্র্যাক থেকে হারিয়ে যাওয়া, ভুল হয়ে যাওয়া, ছিটকে পড়া, অর্থাৎ রেস থেকে তুমি আগেই আউট। পদস্খলন হইলে কি হবে? তুমি অলরেডি ডিসকোয়ালিফাইড। বোঝা গেছে? পদস্খলন মানে হচ্ছে পা পিছলে যাওয়া বা নৈতিকভাবে ওইখান থেকে ছিটকে যাওয়া। তারপরে দেখো প্রাণ কেমন? তীব্র আর প্রখর। ক্ষত বিক্ষত কি হয়? সহস্র প্রাণ। আলহাজ ইসলাম বলতেছে বুঝানোর স্টাইলটা সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করি তুমি আমার ক্লাস করলে তোমাদের বাংলার জন্য আর কিছু প্রয়োজন হবে না। তোমাদের আশফাক ভাইয়ের ক্লাস করেই বাংলাটাকে খুব সহজভাবে উপস্থাপন করব, তোমরা খুব সহজভাবে বুঝবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা অংশে আমি গ্যারান্টি দিতে পারি আমার ক্লাস করলে তোমরা সবচেয়ে ভালো অ্যান্সার করে আসতে পারবে ইনশাল্লাহ। তোমরা আস্থা রাখো। শিহাব বলতেছো ভাইয়া আপনার ক্লাস কি প্রতিদিন হয়? ভাইয়া আমরা তোমাদেরকে খুব শীঘ্রই ক্লাস রুটিন দিয়ে দিব। আমার ক্লাসের যেদিন যেদিন ক্লাস থাকবে তোমরা আগেই সবকিছু জানতে পারবে। আর তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে না থাকো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা প্রত্যেকদিন ক্লাসের আগেই আপডেটগুলো দিয়ে দিই। দেখো 18 বছর বয়সে মোট কয়টি স্তবক আছে ভাইয়া? 8টি স্তবক আছে। 18 বছর বয়সে 18 বছর বয়সে বেঁচে থাকে কিসে ভাইয়া? অসহ্য যন্ত্রণায়। আকাল সুকান্ত ভট্টাচার্য কর্তৃক কি ভাইয়া? রচিত নাকি সম্পাদিত? বলো তো ভাইয়া, এইখানে একটা কি আছে? কনফিউশন আছে না যে রচিত নাকি সম্পাদিত। এটা কিন্তু আশফাক ভাইয়া তোমাদের ক্লাসের শুরুতেই কনফিউশনটা ক্লিয়ার করে দিছে যে 18 বছর বয়স কবিতা পড়ার সময় আমরা দেখলাম সুকান্ত ভট্টাচার্যের যে আকাল কাব্যগ্রন্থটা, এটা কিন্তু তার রচিত নয়। তিনি ফ্যাসি বিরোধী লেখক সংঘের পক্ষে কি করে? আকাল এই কাব্যগ্রন্থটা কি করে ভাইয়া? সম্পাদনা করে, অর্থাৎ এটা তার কি? সম্পাদিত। সম্পাদিত। আর আকালটা কি নিয়ে লেখা? ওই যে 1350 বা 1943 সালে যে মনন্তর অর্থাৎ দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ নিয়েই লেখা। তারপরে 18 বছর বয়স কবিতায় হাল বলতে কি বোঝানো হয়েছে? হাল বলতে বোঝানো হয়েছে দশা। ইনশাল্লাহ ভাইয়া ড্রিম ডিউ তোমরা অবশ্যই চান্স পাবে ভাইয়া। আপন আহমেদ বলতেছে ভাইয়া ঢাবি সামনে থেকে দেখা এক আকাশ পরিমাণ নিচ্ছে। ভাইয়া ইনশাআল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু দেখতে নয়, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এবং তোমার ক্যাম্পাসে তুমি বুক ফুলিয়ে হাঁটবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে একবার ভাইয়াকে স্মরণ করিও, ভাইয়া তোমার সাথে দেখা করবে, তোমার সাথে চা খাবে। এরপরে দেখো কাব্যাংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা জানো তোমাদের আশফাক ভাইয়া তোমাদের শুধুমাত্র এমসিকিউ সলভ করায় না, কিংবা তোমাদেরকে ক্লাসে শুধু এ টু জেড ব্যাখ্যা পড়ায় না, ভাইয়া তোমাদের রিটেনের ক্ষেত্রে অনেক সচেতন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে গেলে রিটেনে ভালো করার কোনো বিকল্প নাই। ভাইয়া তোমাদেরকে রিটেনের টেকনিক শিখিয়ে দিবে, কিভাবে একটা রিটেন সর্বোচ্চ ভালোভাবে লেখা যায় সেটাও শিখিয়ে দিবে। এবং আজকে আমরা এই ক্লাসটা করার পর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিব। তোমরা আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে তোমরা হোমওয়ার্কটা সাবমিট করবে। আশফাক ভাইয়া নিজে তোমাদের হোমওয়ার্কের খাতাগুলো চেক করে তোমাদেরকে ফিডব্যাক দিবে। তোমাদের যেখানে যেখানে সমস্যা হবে ভাইয়া তোমাদেরকে কারেকশন করে দিবে। এবং ভাইয়ার যদি ক্লাস করো রিটেনের, আমার বিশ্বাস তোমরা নিজেও নিজের প্রতি বিশ্বাস রাখতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় তুমি বাংলায় সর্বোচ্চ নাম্বার পাবে ইনশাআল্লাহ। এরপরে দেখো এখানে কি আছে ভাইয়া? এখানে 18 বছর বয়সের কাব্যের একটা অংশ আছে, কবিতার অংশ। 18 বছর বয়স কি দুঃসহ থেকে কি সপে আত্মাকে শপথের কোলাহলে। এইখান থেকে আমাদের কি করতে হবে? এইখান থেকে আমাদের একটা রিটেন কোশ্চেন আসে। রিটেন কোশ্চেনটা কি? 18 বছর বয়সকে কবি দুঃসহ বলেছেন কেন? এখানে একটু স্লাইডার টাইপিং মিস্টেক করছে। এখানে হচ্ছে 18 বছর বয়সকে কবি দুঃসহ বলেছেন কেন, 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনটা কি? এ বয়স জানে রক্তদানের পুণ্য। দেখছো না ভাইয়া, তোমাদের আশফাক ভাইয়া কিন্তু যখন তোমাদেরকে কবিতা লাইনের ব্যাখ্যাগুলো পড়াইছে তখন কিন্তু বলে দিছে কোন লাইনটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এগুলো কিন্তু রিটেন কোশ্চেনে চলে আসছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও তোমরা এইভাবেই কমন পেয়ে যাবে। তখন তোমার কিন্তু আশফাক ভাইয়ের কথা মনে হবে যে ভাইয়া তো এটা বারবার বলছিল গুরুত্বপূর্ণ। তখন দেখবা রিটেন লেখার সময় তোমার আমার কথা মনে হবে এবং আমার বিশ্বাস তুমি রিটেনটা তখন খুব ভালোভাবে লিখে আসতে পারবে। দেখো এরপরে কি? সপে আত্মাকে শপথের কোলাহলে। ভাইয়া কিন্তু এটাও তোমাদেরকে পড়ানোর সময় বলে দিছে 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো তো ভাইয়া
কোশ্চেনটা একটু ক্রিয়েটিভ না, কবিতার লাইন থেকে আমি বৈশিষ্ট্যটা কিন্তু নির্ণয় করতে দিলাম। তাহলে ভাইয়া শুধুমাত্র যদি কবিতার ব্যাখ্যা পড়তে তাহলে কি এটা আমরা অনেক সময় পারতাম না। আশফাক ভাইয়া কিন্তু তোমাদেরকে এটাও পড়িয়েছে 18 বছর বয়সের বৈশিষ্ট্যগুলো কি কি, 18 বছর বয়সের ইতিবাচক দিকগুলো কোনগুলো, নেতিবাচক দিকগুলো কোনগুলো। সুতরাং ভাইয়ার এক ক্লাস থেকে কিন্তু তোমরা A to Z সবকিছু কিন্তু কমন পেয়ে যাচ্ছ। দেখো ভাইয়া তারপরে কি, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলতে 18 বছর বয়সে কোন দিকটা তুলে ধরা হয়েছে, তার মানে কি ইতিবাচক দিক নাকি নেতিবাচক দিক সেটা আমরা এখানে দেখব। তারপর দেখো 18 বছর বয়সে বিরাট দুঃসাহসেরা উকি দেয় কেন, এখানে দেখো কেন উকি দেয় এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এখানে উত্তরগুলো দিয়ে দেওয়া আছে ভাইয়া, স্লাইডে উত্তরগুলো দিয়ে দেওয়া আছে, তোমরা এটা একবার দেখলে বুঝতে পারবে একটা খাতা কিভাবে স্ট্যান্ডার্ড ভাবে লিখতে হয়, কিভাবে সাজাইতে হয়, কিভাবে লিখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়, 16 থেকে 17 নাম্বার এনশিওর করা যায় 20-এর মধ্যে। সুতরাং আমরা স্লাইডের পরের অংশটা একটু দেখি, এরপরে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এবং তোমরা হোমওয়ার্কটা সাবমিট করে দিলে আমি তোমাদের কারেকশন করে দিব। এইভাবে আমরা প্রত্যেক ক্লাসে যদি রিটেন চর্চা করি বা রিটেনের জন্য তোমাদের কিন্তু ডেডিকেটেডলি আমরা আমাদের পেইড ব্যাচে 20টা কিংবা তারও অধিক কি করব রিটেনের জন্য ক্লাস নিব। সেই রিটেনের ক্লাসে আমরা তোমাদেরকে অনেক টেকনিক শেখাবো, অনেক সুপার সাজেশন দিব এবং তোমাদেরকে দেখাবো কিভাবে রিটেন লিখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কত পাওয়া যায়, 16 থেকে 17 কিংবা 18 পাওয়া যায় এবং এটা প্রত্যেক বছরই কিন্তু পায়। সুতরাং এটা আমাদের জন্য পাওয়া খুব 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 খুবই সম্ভব যদি তোমরা ঠিকমতো চর্চা করো এবং আশফাক ভাইয়ের ক্লাসগুলো করো, রিটেনটা ভালোভাবে বোঝো। এরপরে দেখো শৈশব ও কৈশোরের পরাধীনতা ও অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে স্বাবলম্বী হওয়ার এই সন্ধিক্ষণে তরুণদের নানা কঠিন পরিস্থিতি ও মানসিক চাপের মুখোমুখি হয়। দেখো তো ভাইয়া কত বড় একটা বাক্য লিখছি, কিন্তু কয়টা বাক্য ভাইয়া, মাত্র একটা বাক্য, অর্থাৎ আমরা মাত্র একটা বাক্যের মধ্যে কতগুলো ইনফরমেশন নিয়ে আসছি। তাহলে বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় তোমাকে এভাবে লিখতে হবে, তোমাকে খুব অল্প একটা বাক্যের মধ্যে অনেক ইনফরমেশন নিয়ে আসতে হবে যাতে পরীক্ষক যিনি তোমার খাতা দেখছেন তিনি যাতে বুঝতে পারেন যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা এই কবিতা সম্পর্কে একটা ভালো ধারণা রাখে, সে ভালো লিখতে পারে। দেখো তারপরে দেখো এই যে দেখো নির্ভরশীলতা ছেড়ে যে স্বাবলম্বী হওয়া, একটা কি চুম্বক তত্ত্ব, এই তথ্যটা আমি শুরুতেই আমার লেখার মধ্যে আনছি। তাহলে স্যার যখন এই লেখাটা পড়বেন তিনি নিজেই উপলব্ধি করবেন যে আচ্ছা তার মানে এই ছেলেটা এই 18 বছর কবিতার মূল জিনিসটা ধরে ফেলছে, মূল জিনিসটা বুঝে ফেলছে। সুতরাং ও এরপরে যা লিখবে সেটা নিঃসন্দেহে লেখার মান অবশ্যই ভালো হবে। তারপর দেখো এই যে একটা কঠিন শব্দ লিখছি সন্ধিক্ষণে, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস কি পাইলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে তোমার শব্দ ভান্ডার যত সুন্দর হবে, তোমার শব্দ চয়ন যত সুন্দর হবে, অর্থাৎ শব্দের কালেকশন যত ভালো হবে, তুমি কিন্তু ততই অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। এরপরে দেখো আত্মনির্ভরশীল হওয়ার লড়াই, অন্যদিকে মন জুড়ে নতুন কিছু করার অদম্য দুঃসাহসী আনাগোনা। এই যে দেখো কত ইউনিক এবং সুন্দর একটা শব্দ না ভাইয়া, আনাগোনা। এটা তোমার মনে হয় যে একটা সাধারণ শিক্ষার্থী মাথায় এই শব্দটা আসবে না, কিন্তু আমরা যদি এরকম নিয়মিত চর্চা করি, ভাইয়ার ক্লাসগুলো করি এবং ভাইয়া যেমনি পড়ায় যেমনি বুঝায় সেটা যদি নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরাও রিটেনের মধ্যে এরকম সুন্দর সুন্দর শব্দ আনতে পারবো। তাহলে কি হবে, আমাদের লেখার মানটা এই যে বিলো স্ট্যান্ডার্ড থেকে আপার স্ট্যান্ডার্ডে চলে যাবে। তখন কি হবে, আমাদের রিটেনের মার্ক আর বলে কয়ে বাড়াতে হবে না, তখন আমাদের মার্ক অটোমেটিক্যালি বাড়বে। দেখো এই বয়সটি অত্যন্ত সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং, এ কঠিন ও বাস্তবতা ও আত্মপ্রতিষ্ঠার মানসিক চাপের কারণে কবি 18 বছর বয়সকে দুঃসহ বলেছেন। দেখছো ভাইয়া কত সুন্দর করে শুরু করছিলাম, আর এই যে কেন দুঃসহ বলেছেন এটাকে কত সুন্দরভাবে এনে মিলিয়ে দিয়ে শেষ করে দিলাম। বুঝতে পারতেছো কত স্মার্টলি, কত সুন্দরভাবে মাত্র 3টা বাক্যের মাধ্যমে আমরা কি করলাম, পুরো একটা প্রশ্নের অ্যান্সার করে ফেললাম। এইভাবে যদি সুন্দরভাবে কেউ রিটেন লিখে তাহলে তার রিটেনে মার্ক কাটবে কোথায়, তোমরাই বলো? মার্ক কাটার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সুতরাং তোমাদের রিটেন নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এরপরে দেখো আমরা সামনের দিকে একটু আগায়, দেখো পরবর্তী স্লাইডগুলোতে এইখানে যে অনেক প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে, তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে যে রিটেনটা কত সুন্দরভাবে লিখতে হয়। এরপরে আমরা তোমাদের যে হোমওয়ার্ক সেই হোমওয়ার্কের দিকে আগাই।
দেখো তোমরা হোমওয়ার্কটা কোথায় সাবমিট করবে, আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নামে যে গ্রুপটা আছে, আমরা গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিব। তোমরা এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন দেখবা 93 কে মেম্বার, এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা। এই গ্রুপে আমরা নিয়মিত সকল আপডেট দিয়ে থাকি এবং তোমরা যারা হোমওয়ার্ক করবা তোমরা এই হোমওয়ার্কটা এই গ্রুপে সাবমিট করে দিবা এবং সাবমিট করার আগে তোমরা আমার একটা ছবি এখানে স্ক্রিনশট তোমরা দিবা, দিয়ে তোমরা ক্লাসে ওখানে টাইটেলে লিখে দিবা যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, ক্লাসটা করে তোমরা উপকৃত হয়েছো কিনা, এবং তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তুমি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এই ক্লাসটা করার পর তোমার সেই কনফিডেন্সটা নিজের মধ্যে আসছে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই ক্লাসটা করার পর তোমার কাছে সবকিছু সহজবোধ্য মনে হয়েছে কিনা। এই সবকিছু তোমার মনের অনুভূতি একটু অল্প কথায় লিখে তোমরা তোমাদের হোমওয়ার্কটা যদি এই গ্রুপে সাবমিট করে দাও, আমি তোমাদের আশফাক ভাইয়া তোমাদের হোমওয়ার্কটা সুন্দর করে চেক করে দিব, তোমাদের ভুলগুলো তোমাদেরকে ফিডব্যাক দিব। ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে, এটা আমার বিশ্বাস, এবং তোমরা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এরপরে দেখো কি তোমাদের এই যে হোমওয়ার্কটা আমরা স্লাইড দিয়ে দিব, তো আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা নক করো, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে এখানে স্লাইডটা দিয়ে দেওয়া থাকবে, তোমাদের পিডিএফ দেওয়া থাকবে, এই পিডিএফে তোমাদের এই প্রশ্নটাও দিয়ে দেওয়া থাকবে, 5টা প্রশ্ন 10 মার্ক। তোমরা এটা কি করবা, হোমওয়ার্ক করে আমাদের গ্রুপে সাবমিট করে দিবা। এবং কিভাবে লিখতে হবে না লিখতে হবে সেটা তো তোমরা আগে আইডিয়া পেয়ে গেছো, এবং আমি তোমাদের আশফাক ভাইয়া তোমাদেরকে একটু 2-4টা পয়েন্ট ধরিয়ে দিয়েছি না, এই জায়গাগুলোতে নিয়ে লিখতে হয়। তোমরা এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তোমাদের মতো করে রিটেন লিখো। ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকজনের ফিডব্যাক আমি দিব, ধরে ধরে তোমাদের ভুলগুলো ধরিয়ে দিব, যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিটেনে তুমি 100% কনফিডেন্স পাও, এবং তুমি যাতে বলো যে ভাইয়া এমসিকিউ তো আমি ভালো করবই, বরং রিটেনেও আমি সবচেয়ে বেশি ভালো করব। দেখো তাহলে দেখো এই যে এখানে স্লাইডার টাইপিং মিস্টেক করছে, এখানে কেন হবে দেখো, এই যে 5টা কোশ্চেন আছে, 1 2 3 4 5, এই 5টা তোমরা কোশ্চেন কি করবা, হোমওয়ার্ক করে সাবমিট করে দিবা। এরপরে দেখো ভাইয়া মাত্র একটা কোর্স, বেশি কোর্স লাগবে না তোমার, মাত্র একটা কোর্স, এই একটা কোর্সের মাধ্যমে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ সহ বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকটা প্রিপারেশন কিন্তু তোমরা এখানে একটা কোর্সের মাধ্যমে নিতে পারতেছো। এবং আমাদের কি আছে, আমাদের আছে অভিজ্ঞ মেন্টর প্যানেল, তার মধ্যে আমি আশফাক ভাইয়া তোমাদের আছি, তোমরা আমার ক্লাস করেছো, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের আশফাক ভাইয়া তোমাদের কিভাবে পড়াবে, তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা তোমাদের কাছে কতটা সহজভাবে উপস্থাপন করবে, এবং তোমরা যাতে সবচেয়ে সহজভাবে পড়াশোনা করে সবচেয়ে বেশি সংখ্যক কমন পাও এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, সেই দায়িত্ব তোমাদের আশফাক ভাই নিবে। এরপরে দেখো আমাদের এই কোর্সে আমরা প্রাইভেট ব্যাচে আমাদের লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে, এবং আমরা লেকচার শিটগুলো দিচ্ছি। সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু তোমাদের যারা মেন্টর প্যানেল আছি, আমরা কিন্তু সব সময় 24/7 কি তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য তোমাদের পাশে আছি। তোমরা যে কোনো সমস্যায় আমাদেরকে নক করবে, আমাদের ডিসকাশন গ্রুপ থাকবে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা আলোচনা করতে পারো, আমরা তোমাদেরকে কি করব, তোমাদের সমস্যার সমাধান করে দিব। এরপরে দেখো আমাদের বেসিক টু অ্যাডভান্স আমরা এখানে যা যা তোমাদের জন্য প্রয়োজন আমরা সব কিছুই পড়াবো, আমাদের ডেইলি এক্সামও থাকবে, আমাদের রিটেনের জন্য আলাদা থাকবে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। এক কথায় তোমাদের যা যা প্রয়োজন হবে তোমাদের সব কিছু তোমরা এক কোর্সে পেয়ে যাবে। তাহলে তোমরা কিভাবে আমাদের সাথে যুক্ত হবে, তোমরা যুক্ত হওয়ার জন্য এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কিংবা সরাসরি আমাদের পেজে নক দিতে পারো। আমাদের পেজে নক দিও, আমরা ভাইয়ারা তোমাদেরকে রেসপন্স করব, অথবা তোমরা এই নাম্বারে সরাসরি কি করতে পারো, যোগাযোগ করতে পারো। আমাদের কোর্স ফি 3000 টাকা নয়, আমাদের কোর্স ফি 1250 টাকা প্রথম 500 জনের জন্য। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কি করবা, হোমওয়ার্কটা গ্রুপে সাবমিট করে দিও, আর ভাইয়ার ক্লাসটা কেমন লেগেছে জানিও। সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে আগামী কোনো বাংলা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।